হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এন্ড শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ আশা করি আমাকে। সো আজকে হচ্ছে আমাদের এইসি 27 ব্যাচের প্রথম ক্লাস বলতে পারো, আমাদের এই বেসিক ক্যালকুলাস ফ্রি যে কোর্সটা আছে সেই ফ্রি কোর্সের। সো এই বেসিক ক্যালকুলাস কোর্সে মূলত আমরা কি পড়বো, আমাদের ডিফারেন্সিয়েশনের বেসিকটা পড়বো এবং ইন্টিগ্রেশনের কিছু বেসিক পড়বো। এই বেসিকগুলা তোমাদের যখন তুমি ফিজিক্স পড়াটা শুরু করবা তখন তোমার ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের শেষে যেই তোমার ভেক্টর ক্যালকুলাস আছে বা তোমার গতিবিদ্যা অধ্যায় বা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়, এগুলোর মধ্যে যে ছোট ছোট ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন আছে এইগুলা বুঝতে তোমাকে হেল্প করবে। সো ম্যাথের যেহেতু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন দুইটা অধ্যায়ই তোমরা পড়বা, কিন্তু অনেক পরে। ম্যাথ প্রথম পত্রের একদম শেষের দুইটা অধ্যায় হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। সো অনেক বিস্তরভাবে তোমরা ম্যাথে পড়বা, কিন্তু ম্যাথে যেহেতু এখনই পড়তেছো না, সো ফিজিক্স যেহেতু শুরু থেকেই লাগবে, সো ফিজিক্স পড়তে গেলে দেখা যায় যে আমরা কিছু কিছু টপিক একটু বুঝি না। সো যেন ফিজিক্স পড়তে গেলে যতটুকু বেসিক দরকার ততটুকু যেন তোমাদের একদম ক্লিয়ার থাকে, সেজন্য এই দুইটা ফ্রি ক্লাস। ওকে, সো দুইটা ক্লাসের মাধ্যমে আমরা একটা ক্লাসে মানে আজকের ক্লাসটাতে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন পড়বো এবং 2 নাম্বার ক্লাসটাতে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ পড়বো। সো এই দুইটাই আমরা একদম বেসিক লেভেল থেকে যতটুকু ফিজিক্সে দরকার ততটুকু পর্যন্ত আমরা কভার করব। আরো ইন ডিটেলস অনেক ডিপ থেকে তোমরা পড়বা হচ্ছে ম্যাথ বা তোমার উচ্চতর গণিত বইয়ের 9ম 10ম অধ্যায়। ঠিক আছে, বলো সবাই ভালো আছো? একটু কমেন্টে আমাকে জানাও সবাই শুনতে পাচ্ছ কিনা, এন্ড একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও। তোমাদের যে স্কুল গ্রুপগুলো আছে, স্কুলের সবারই একটা গ্রুপ থাকে, ওই স্কুলের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে একটু এই লাইভটার লিঙ্কটা একটু দিয়ে দিও, যে এই ক্লাসটা করলে পরবর্তীতে তারা অনেক হেল্প পাবে। ঠিক আছে, বলো সবাই কি রেডি ক্লাসটা শুরু করার জন্য? আচ্ছা, এটাই মূলত তোমাদের পাঠ প্রস্তুতি, মানে ফিজিক্সের পাঠ প্রস্তুতি যতটুকু দরকার ততটুকুই কভার করবে মাত্র 2টা ক্লাস। আমি তোমাদের আগেই বলছি যে আমার ক্লাসের স্পেশালিটি হচ্ছে তোমাদেরকে কম ক্লাসে বেস্ট ওয়েতে কম্প্যাক্ট ভাবে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু তোমার লাগবে। ঠিক আছে, সো 2টা ক্লাসের মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন প্রত্যেকটা টপিক শেষ করে ফেলবো। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করতে পারি? একটু কমেন্টে বলো তো সবাই রেডি কিনা। এন্ড তোমাদের সাথে একদম প্রথম দেখা হচ্ছে আজকে, সো সবাই রেডি কিনা একটু বলো তো। রেডি সবাই? ওকে, সবাই রেডি? ঠিক আছে, একটু কমেন্টে আমাকে জানাও সবাই রেডি। আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছো, সোরিয়া, সুমু, তারপর তামিম, ইকবাল। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সো তোমাদের সাথে কথাবার্তা আরো পরে আরো হবে, অনেক হবে, যে অনলাইনে পড়লে অফলাইনে পড়তে হয় কিনা বা এই জিনিসগুলো আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো। আগে আমরা ক্লাস শুরু করে ফেলি। সো আমাদের অন্তরীকরণ বুঝতে হলে প্রথমে বুঝতে হবে ফাংশন কি জিনিস। ঠিক আছে, ফাংশন তোমরা ছোটবেলায় পড়ছো, উচ্চতর গণিতে ফাংশন কি জিনিস এটা ছোটবেলায় পড়ছো। আমরা এখন আরো বেসিক থেকে পড়বো এবং আরো গুছিয়ে পড়বো জিনিসটাকে। ঠিক আছে, আচ্ছা, সো ফাংশন বলতে মনে করবা ফাংশন একটা হচ্ছে তোমার মেশিনের মতো। ঠিক আছে, চাল ভাঙানোর মেশিন দেখছো না, যারা যারা গ্রামে আছো, চাল ভাঙানোর মেশিন বা ধান ভাঙানোর মেশিন বা চাল থেকে আটা তৈরি করার মেশিন। সো ওই মেশিনগুলাতে আমরা একটা কি দিতাম বলতো, একটা ইনপুট দিতাম এবং একটা আউটপুট পেতাম, তাই না? বলতো ধান ভাঙানোর মেশিনে আমরা কি দেই বলতো? ধান ভাঙানোর মেশিনে আমরা দেই হচ্ছে ধান, আউটপুট পাই হচ্ছে চাল। তারপর আটা তৈরি করার মেশিনে আমরা দেই হচ্ছে চাল, আউটপুট পাই হচ্ছে আটা, তাই না? ফাংশনকে মনে করবা এরকম একটা মেশিনের মতো, যেই মেশিনটা তোমাকে একটা নির্দিষ্ট কিছু আউটপুট দেয়। যেমন আমি যদি তোমাকে একটা ফাংশনের কথা বলি যে y = x², এখানে তুমি ফাংশনটার ভিতরে বা মেশিনটার ভিতরে x এর মানগুলা দিচ্ছ, মনে করো মেশিনটার ভিতরে x এর মান দিচ্ছ এবং সেটা তোমাকে y এর মান দিচ্ছে বা আউটপুটের মান দিচ্ছে হলো তার বর্গ করে। তার মানে এই y-টা হচ্ছে তোমার আউটপুট, এই x-টা হচ্ছে তোমার ইনপুট। তার মানে ফাংশন বলতে বোঝায় একটা মেশিনের মতো বা একটা, তুমি এই জিনিসটাকে বলতে পারো যে একটা যন্ত্রের মতো, যেখানে তুমি একটা ইনপুট দিলে একটা আউটপুট পেয়ে যাও। যেমন আমরা যদি এই মেশিনটা মানে মেশিনটা মনে করো যে আমার এইটা যে y = x², তার মানে আমি যদি 2 দেই, x এর ভ্যালু যদি 2 ইনপুট দেই, তাহলে আউটপুট কত পাবো বলো তো? এটা আমাকে আউটপুট কত দিবে এই ফাংশনটা? এই যন্ত্রটা আমাকে আউটপুট দিবে হচ্ছে 2² বা 4, y এর ভ্যালু দিবে হচ্ছে 2² বা 4, তাই না? বলো তো y এর ভ্যালু দিবে আমাকে 2² বা 4। আবার ভিন্ন রকম হইতে পারতো, আমি যদি x এর ভ্যালু মনে করো 3 দিতাম, তাইলে সে y এর ভ্যালু আমাকে কত দিত বলো তো? 3² বা 9। এটাই তো ফাংশনের মূল কাজ। তার মানে ফাংশনের মধ্যে আমরা একটা ইনপুট দেই এবং একটা আউটপুট পাই। x এর ভ্যালুটা ইনপুট দিচ্ছি, y এর ভ্যালুটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এভাবেই তো ফাংশন পড়তাম, মনে আছে?
দুইটা চলক ছিল আমাদের, একটা ছিল স্বাধীন চলক, একটা হচ্ছে অধীন চলক। যেটা আমাদের ইনপুট দিতাম যেটার মানটা সেটা ছিল স্বাধীন চলক, স্বাধীন চলক। আর যেটা আমরা আউটপুটে পেতাম এটাকে বলতাম অধীন চলক, অধীন চলক। মনে আছে? সো এইরকম আমরা অনেক ফাংশন আমরা আমাদের ছোটবেলায় দেখছি এসএসসিতে, যে y equals to mx, y equal to x স্কোয়ার, আরো অনেক অনেক ফাংশন হইতে পারে, y equal to x কিউব, অনেক কিছু হইতে পারে। ঠিক আছে? সো ফাংশন বলতে কি বোঝায়? যে আমরা একটা x এর ভ্যালু দিলে একটা y এর ভ্যালু পাবো। এই যে রিলেশনটাই হচ্ছে ফাংশন, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাই হচ্ছে ফাংশন। বুঝতে পারছো সবাই? সো আমি যদি x এর অনেকগুলা বিন্দু নিয়ে y এর অনেকগুলা মান বের করতাম, মনে করো আমি এই জায়গাতে x এর অনেকগুলা বিন্দু নিছি, কি নিছি? x এর অনেকগুলা বিন্দু নিছি x অক্ষে, এবং y অক্ষে আমি হচ্ছে y এর অনেকগুলা মান পাবো, তাই না বলো তো? মনে করো x এর মান যখন হচ্ছে 1, তখন y এর মানও আমি 1 পাবো এই জায়গাতে। x এর মান যখন 2, তখন y এর মান 2 স্কোয়ারের ভ্যালু, মানে y এর মান তখন পাবো 4, তাই না বলো তো? x এর মান যখন 3, তখন y এর মান পাবো হচ্ছে 9। তার মানে এইরকম একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আমরা দেখতে পাবো। এটা কার? y equal to x স্কোয়ারের জন্য। এরকম গ্রাফ আমরা আঁকতে পারবো, এতটুকু মাইনা নাও, আর তেমন কিছু লাগবে না। মানে গ্রাফ বলতে কি বোঝায়? আমি x এবং y এর বিন্দুগুলা নিয়ে আমি যদি একটা লাইন টানি, সেটাই হচ্ছে একটা ফাংশনের গ্রাফ। ফাংশন মূলত কি করে? একটা স্বাধীন চলক আর একটা অধীন চলকের মধ্যে সম্পর্ক দেয়, মানে একটা ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক দেয়, ধান এবং চালের মধ্যে সম্পর্ক দেয়। তুমি ধান দিলে সে আউটপুটে তোমাকে চাল দিচ্ছে। এখানে x এর ভ্যালু দিলে আউটপুটে তুমি y এর ভ্যালু পাচ্ছ, x এর ভ্যালু দিলে আউটপুটে তোমাকে y এর ভ্যালু দিচ্ছ বা y এর ভ্যালু পাচ্ছ। ঠিক আছে? বলো ক্লিয়ার এই জিনিসটা? হ্যাঁ, রেকর্ডেড তোমরা পেয়ে যাবা। বলো ফাংশন জিনিসটা ক্লিয়ার কিনা? যেমন আমরা অনেক ফাংশনের গ্রাফই আমরা আঁকতে পারি, অনেক ফাংশনের গ্রাফই আমরা আঁকতে পারি। যে এটা যদি মনে করো আমার এরকম একটা গ্রাফ হয়, এরকম একটা গ্রাফ হয়, মূলবিন্দুগামী একটা সরল রেখা। সো আমি এরকম গ্রাফ আঁকতে পারি, যে এটা যে কোনো একটা ফাংশন হইতে পারে, মনে করো যে কোনো একটা ফাংশন মনে করো হইতে পারে, সমস্যা নেই, যে কোনো একটা ফাংশন মনে করো হইতে পারে। ঠিক আছে? বলো আমাকে এতটুকু বুঝছো কিনা যে একটা ফাংশন থেকে আমরা গ্রাফ আঁকতে পারি, বা এই রকমের এক্স ভার্সেস ওয়াই, বা তোমার হচ্ছে এই রকমের একটা গ্রাফ আমরা আঁকতে পারি একটা ফাংশন থেকে। এটা আমাকে বলো যে সবাই বুঝতে পারছো কিনা, কমেন্টে আমাকে বলো যে ফাংশন মূলত কি। ফাংশন হচ্ছে আমি এক্স এর ভ্যালু দিলে ওয়াই এর একটা ভ্যালু পাই, আমি আমার স্বাধীন চলকের ভ্যালু দিলে অধীন চলকের একটা ভ্যালু পাই। এই মানগুলা যখন আমি একটা গ্রাফ পেপারে প্লট করব বা গ্রাফ পেপারে আঁকাবো, তখন আমি এরকম একটা গ্রাফ পাই, গ্রাফ জিনিসটা বুঝছো বা ফাংশন জিনিসটা বুঝছো? সবাই ক্লিয়ার হলে আমাকে একটা করে সি লিখো কমেন্ট বক্সে। সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটা করে সি লিখো। এখন থেকে আমরা অন্তরীকরণের জিনিসটা বা অন্তরীকরণের কনসেপ্টটা শুরু করব। বল সবাই বুঝতে পারছো এতটুকু? এতটুকু তোমাদের এসএসসির পড়া, তোমরা সবাই জানাশোনা কথা, তোমরা অনেক রকমের গ্রাফ দেখছো, অনেক রকমের জিনিসপত্র দেখছো। ঠিক আছে? সবাই আমাকে একটু ক্লিয়ার লিখো। আমি দেখতে পাচ্ছি শান্ত, তারপর হচ্ছে আরো অনেকেই কমেন্ট করছো, আফসানা, ঠিক আছে, সুরিয়া, তারপর আজাদ। ওকে, নাইস। এতটুকু বুঝলে এখন আমাদের অন্তরীকরণ বোঝাটা খুবই ইজি হয়ে যাবে। অন্তরীকরণ দেখো, খেয়াল করো, নাম কি দিচ্ছি? অন্তরীকরণ বা এটার আরেকটা নাম আছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, পুরো নাম লেখা শুধু শুধু সময় নষ্ট। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এখন এই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়? দেখো একটা জিনিস, অন্তরীকরণ বলতে কি বোঝায়? মনে করো তোমার একটা ফাংশন তোমার কাছে আছে, এই ফাংশনটার গ্রাফ তুমি এরকম পাচ্ছ। ঠিক আছে? এক্স এর কিছু ভ্যালু বসাইলে, এক্স এর ভ্যালু তুমি যদি এই ফাংশনে বসাও, তুমি ওয়াই এর ভ্যালু পাচ্ছ। এক্স এর ভ্যালু বসাইলে ওয়াই এর ভ্যালু পাচ্ছ, এক্স এর আরেকটা ভ্যালু বসাইলে আরেকটা ওয়াই এর ভ্যালু পাচ্ছ, এক্স এর আরেকটা ভ্যালু বসাইলে আরেকটা ওয়াই এর ভ্যালু পাচ্ছ। সো এইরকম হচ্ছে ব্যাপারটা। এখন আমাকে একটা জিনিস বলো, সবাই বুঝতে পারতেছো কিনা এতটুকু আমাকে এই জিনিসটা বলো। আমি যদি এক্স এর মানের একটু চেঞ্জ করি, দেখো আমি এক্স এর মান মনে করো 3 থেকে 4 নিলাম, চেঞ্জ করে 3 থেকে 4 বানাইলাম। ঠিক আছে? এক্স এর মান চেঞ্জ করে 3 থেকে 4 বানাইলাম, তাইলে ওয়াই এর মান কি চেঞ্জ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। এটা গ্রাফ থেকে আমরা দেখতে পারবো। দেখো, এক্স এর মান যখন 3, তখন ওয়াই এর মান হচ্ছে এইটা, তাই না? এক্স এর মান যখন 4, তখন ওয়াই এর মান এটা, তাই না? তাহলে ওয়াই এর মানের কি চেঞ্জ হয়েছে না বলো তো? এতটুকুই কি ওয়াই এর মানের চেঞ্জ না, বা ওয়াই এর পরিবর্তন না বলো তো? পরিবর্তন।
তাই কিনা বলো? আমি এক্স এর পরিবর্তন ঘটাইছিলাম, যার ফলে দেখতে পাচ্ছি ওয়াই এরও একটু মান পরিবর্তন হয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম, খুবই সহজ জিনিস। আমি এক্স এর মান যে কোনো একটা ফাংশনের জন্য মনে করো একটু পরিবর্তন করছি, 3 থেকে 4 বানাইছি। এই 3 থেকে 4 বানানোর ফলে ওয়াই এর মানও কি একটু চেঞ্জ হয়ে যাবে না? এটা যে কোনো ফাংশন, এটা মনে করো যে অন্য আরেকটা ভিন্ন ফাংশন, তুমি জানো না ফাংশনটার কার বা কোন রকমের ফাংশনের বা কোন রকমের ইকুয়েশনের, এটা তুমি জানো না। মনে করো র্যান্ডম একটা ফাংশন, র্যান্ডম মনে করো ফাংশনটা দেখতে এইরকম, ফাংশনটার গ্রাফ দেখতে এরকম, তুমি জানো না এটা কিসের গ্রাফ, জানার দরকারও নেই। বাট এই ফাংশনেও একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এক্স এর মানটা তুমি যদি এক্স এর যে মান আছে এই এক্স এর মানটা তুমি যদি অল্প পরিবর্তন ঘটাও, দেখো এক্স এর মানটা পরিবর্তন ঘটাইছো, তুমি এতটুকু পরিবর্তন ঘটাইছো, এক্স এর পরিবর্তন ঘটাইছো, এক্স এর মান শুরুতে এই জায়গাতে ছিল, তুমি এক্স এর মান এখন এইটা বানাইলা, এটা তোমার আদি, এটা তোমার ফাইনাল। এক্স এর মান একটু চেঞ্জ করছো, যার ফলে তুমি দেখো তো একটা জিনিস, ওয়াই এর মান চেঞ্জ হয়েছে কিনা। তার মানে ওয়াই শুরুতে এই জায়গাতে ছিল, ওয়াই এখন শেষে, তুমি এক্স এর মান চেঞ্জ করার কারণে ওয়াই এর মানও চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াই শেষে এই জায়গাতে চলে আসতেছে। তার মানে এতটুকুই কি ওয়াই এর পরিবর্তন না, বাক্যটির পরিবর্তন বলতে পারো। তাইলে একটা কথাকে আমি বলতে পারবো যে যে কোনো গ্রাফের বা যে কোনো ফাংশনের আমি যদি এক্স এর মানের পরিবর্তন ঘটাই তাহলে ওয়াই এর মানের পরিবর্তন ঘটবে, এটা কি বলতে পারবো আমি? বলো আমার সাথে একমত কিনা, সবাই বলো ইয়েস অর নো। আমি যদি এক্স এর মানের পরিবর্তন ঘটাই ওয়াই এর মানেরও পরিবর্তন হবে। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি দেখো মনে করো একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি শুরুতে নিলাম এক্স ইকুয়ালস টু 3, তাইলে আমি পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 3 স্কোয়ার বা 9। আমি এক্স এর মানটা এখন পরিবর্তন করে এক্স এর মানটা বানালাম 4, তাইলে ওয়াই এর মানটা পাবো হচ্ছে 16, 4 স্কোয়ারে 16। তাইলে একটা জিনিস দেখতে পাচ্ছি, এক্স এর মানের চেঞ্জ করার কারণে ওয়াই এর মানও চেঞ্জ হচ্ছে, এক্স এর মান চেঞ্জ করলে ওয়াই এর মানও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তার মানে এক্স এর মানের যদি পরিবর্তন ঘটাই ওয়াই এর মানেরও পরিবর্তন ঘটে। সবাই আমার সাথে একমত বলো তো? এতটুকু বুঝলেই ডিফারেন্সিয়েশন বুঝে যাবে। সবাই আমার সাথে একমত? এক্স এর মানের পরিবর্তন ঘটাইলে ওয়াই এর মানেরও পরিবর্তন ঘটে, ঠিক আছে? এখন এই পরিবর্তনটাকে আমরা একটা আদর করে নাম দেই, এই পরিবর্তনটাকে মনে করো আমরা বলতেছি ডেল ওয়াই। ডেল ওয়াই মানে কি? ওয়াই এর মানের যতটুকু পরিবর্তন হয়েছে, মনে করো 16 মাইনাস 9, এই পরিবর্তনটুকুই হচ্ছে মনে করো তোমার ওয়াই এর মানের পরিবর্তন। মানে চেঞ্জটুকু, ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হয়েছে, ওয়াই এর মানের চেঞ্জটুকু বের করতেছি, ওই চেঞ্জটার নাম হচ্ছে ডেল ওয়াই, যে কতটুকু চেঞ্জ হয়েছে। আমি এক্স কতটুকু চেঞ্জ করতেছিলাম এটার নাম মনে করো ডেল এক্স, এক্স 1 চেঞ্জ করতেছিলাম। তার মানে আমার এই ফাংশনের জন্য এক্স 1 চেঞ্জ করলে ওয়াই এর মানে 7 চেঞ্জ হচ্ছে, জাস্ট এই কেসের জন্য। অন্য কেসে গেলে এটা ডিফারেন্ট হয়ে যাবে, জাস্ট এই কেসটার জন্য, ঠিক আছে? যে এক্স এর ভ্যালু 3 থেকে 4 নিলে ওয়াই এর ভ্যালু 9 থেকে 16 হচ্ছে, জাস্ট এই কেসটার জন্য এক্স এর ভ্যালু 1 পরিবর্তন করলে ওয়াই এর ভ্যালুর পরিবর্তন হচ্ছে 7। তার মানে আমি এই ডেল ওয়াইটাকে কি বলতেছি বলতো? এটাকে বলতেছি ওয়াই এর পরিবর্তন, আর ডেল এক্সটাকে কি বলতেছি? এক্স এর পরিবর্তন। বলো সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু সবাই বুঝছো কিনা? এতটুকু বুঝলেই মোটামুটি ডিফারেন্সিয়েশন তোমার বোঝা শেষ। বলো সবাই বুঝছো কিনা, এন্ড মজা লাগতেছে কিনা? এইটা ছিল এক্স এর পরিবর্তন করলে আমরা ওয়াই এর পরিবর্তন হবে, এটা বুঝে গেছি, এটা সবাই জানি। যে কোনো একটা ফাংশনে এক্স এর মান যদি চেঞ্জ করি ওয়াই এর মানও চেঞ্জ হবে, তার মানে এক্স এর পরিবর্তন করলে ওয়াই এর মানেও পরিবর্তন হবে। এতটুকু সবাই বুঝছি। আমি কিন্তু একদম ইজিয়েস্ট ওয়েতে বোঝাচ্ছি তোমাদের, এর তো ইজি ভাবে বোঝানো সম্ভব না, ঠিক আছে? ক্লিয়ার সবাই? বুঝছো? ঠিক আছে। তার মানে আমরা বুঝছি যে এক্স এর যদি পরিবর্তন ঘটাই তাহলে ওয়াই এরও একটা পরিবর্তন ঘটবে, ঠিক আছে? তাইলে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ তাইলে কাকে বলে? এই অন্তরীকরণ তাইলে কাকে বলে? অন্তরীকরণ মানেই হচ্ছে একটা অনুপাত, ঠিক আছে? এক্স্যাক্টলি অনুপাত না। দেখো তোমরা তো হচ্ছে একদম বেসিক লেভেল আছো, মানে একদম শুরুর পড়াশোনা পড়তেছো, তো তোমাদেরকে বোঝানোর জন্য একটু এমন ভাবে বোঝাচ্ছি যেন তোমাদের কাছে বোধগম্য হয়। বাট অ্যাকচুয়ালি অন্তরীকরণ মানে অনুপাত না, বাট তোমাদের বোঝানোর জন্য বা সহজে বোঝার জন্য কিছু এমন টার্ম ইউজ করব যেগুলো হয়তো
কোনো বড় ভাইয়েরা দেখলে বা যারা হচ্ছে তোমার মনে করো যে অন্তরীকরণ বা ম্যাথে অনার্স পড়তেছে তারা কেউ দেখলে হয়তো মল্প করবে এটা কি পড়াইতেছে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যেন ইজিলি বুঝো সেজন্য এই জিনিসটা বুঝাচ্ছি এইভাবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি একটা জিনিস দেখলাম, এক্স এর পরিবর্তন হলে ওয়াই এরও পরিবর্তন হয়। সো অন্তরীকরণ মানেই হচ্ছে একটা অনুপাত। কি অনুপাত? আমার এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে এইটার যে ভাগফল, এই ভাগফলের কনসেপ্টটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ। অর্থাৎ এক্স এর একটু পরিবর্তন করলে ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে। কোনো ফাংশনের ক্ষেত্রে দেখো, কোনো ফাংশনের ক্ষেত্রে দেখো, কোনো ফাংশনের ক্ষেত্রে যেই ফাংশনটা এইরকম, দেখো খুবই মজার জিনিস, যেই ফাংশনটা এইরকম, যেই ফাংশনটা দেখতে হচ্ছে এইরকম, এই ফাংশনটার এক্স এর মানের চেঞ্জ করলে ওয়াই এর মানের চেঞ্জটা দেখো কম হচ্ছে, তাই না? বলতো ওয়াই এর চেঞ্জটা কিন্তু কম হচ্ছে। ওয়াই এর চেঞ্জটা দেখো, এক্স ওয়াই এখানে ছিল শুরুতে, ওয়াই ফাইনালি এখানে, এক্স এতটুকু চেঞ্জ করার কারণে ওয়াই এর চেঞ্জটা কিন্তু কম হচ্ছে। বাট কিছু কিছু ফাংশনে এটা অন্যরকম হইতে পারে। তার মানে এক এক ফাংশনের এক্স এর চেঞ্জের সাপেক্ষে ওয়াই এর চেঞ্জটা ডিফারেন্ট হবে। এক এক ফাংশনের এক্স এর চেঞ্জের সাপেক্ষে ওয়াই এর চেঞ্জের মানটা ডিফারেন্ট হবে, মনে করো এইরকম। সো এইটার ক্ষেত্রে দেখো এক্স এর ঠিক এতটুকু চেঞ্জই করলেও ওয়াই এর চেঞ্জটা কিন্তু অনেক বেশি, তাই না? বলতো ওয়াই এর চেঞ্জটা কিন্তু অনেক বেশি। তার মানে এক একটা ফাংশনে এক্স এর এক এক রকম চেঞ্জের জন্য, মানে একরকম চেঞ্জের জন্যই ওয়াই এর চেঞ্জটা ডিফারেন্ট হইতে পারে এক এক রকম ফাংশনে, ঠিক আছে? এক্স এর এক এক রকম চেঞ্জের জন্য ওয়াই এর চেঞ্জটা, মানে এক্স এর একরকম চেঞ্জের জন্যই ওয়াই এর চেঞ্জটা এক এক রকম হইতে পারে এক একটা ফাংশনে, ঠিক আছে? সো আমাদের এক্স এর সাপেক্ষে মানে এক্স এর পরিবর্তন করলে ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে এই দুইটার যে রেশিও, সেটাকে আমরা বলি অন্তরীকরণ। এখন এখানে একটা ব্যাপার আছে, ডিরেক্টলি এটাকে আমরা বলতে পারবো না যে এটা অন্তরীকরণ, এটাকে ডিরেক্টলি অন্তরীকরণ বলতে পারবো না। এটাকে অন্তরীকরণ তখনই বলতে পারবো যখন এক্স এর পরিবর্তনটা খুবই ক্ষুদ্র হয়, একদম জিরোর কাছাকাছি যদি হয়। দেখো আমরা জানি যে এক্স এর পরিবর্তন ঘটলে ওয়াই এর পরিবর্তন ঘটে, এবং এক্স এর পরিবর্তন আর ওয়াই এর পরিবর্তনের যে অনুপাত, এটাকে আমরা বলি অন্তরীকরণ, যে এক্স এর চেঞ্জ করলে ওয়াই এর কতটুকু চেঞ্জ হয়। এখন এক্স এর পরিবর্তনটা যদি শূন্যের কাছাকাছি হয়, এক্স এর পরিবর্তনটা যদি শূন্যের কাছাকাছি হয়, এক্স এর পরিবর্তনটা যদি মনে করো এক্স চেঞ্জ করছো, এক্স আগে ছিল হচ্ছে 1, এখন এক্স বানায় ফেলছো তুমি 1.0000001, মানে এক্স এর পরিবর্তনটা যে ঘটাইছো খুবই অল্প পরিবর্তন ঘটাইছো, এক্স এর পরিবর্তনটা শূন্যের কাছাকাছি, তখন ওয়াই এরও একটা পরিবর্তন পাবা, ওয়াই এর পরিবর্তনটা হয়তো শূন্যের কাছাকাছি হবে। সো তখন এই জিনিসটাকে বলি আমরা ডিফারেন্সিয়েশন। তখন এটাকে আমরা ডেল দিয়ে লিখি না, তখন এটাকে লিখি ডি দিয়ে। বুঝতে পারছো? যখন এক্সটা শূন্যের কাছাকাছি তখন এটাকে ডেল দিয়ে না লিখে আমরা লিখি ডি দিয়ে। বুঝতে পারছো? তার মানে এটা তোমাকে কি বলতে চাচ্ছে, একটু ভাষাটা নিজের ভিতর থেকে একটু অনুধাবন করো তো, ফিল করো তো, এটা কি বলতে চাচ্ছে। এটা বলতে চাচ্ছে যে এক্স এর যদি অল্প একটু পরিবর্তন করি তাহলে ওয়াই এর কতটুকু পরিবর্তন হবে, এই জিনিসটাই বলতে চাচ্ছে না? বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এটাকে এইভাবে বলে ডিফারেন্সিয়েশনের ভাষায় যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, মানে এক্স এর অল্প একটু চেঞ্জ করলে ওয়াই এর কতটুকু চেঞ্জ হয়, এক্স এর অল্প একটু চেঞ্জ করলে ওয়াই এর কতটুকু চেঞ্জ হয়, যেটা নিচে থাকে ওইটার সাপেক্ষে, এই জিনিসটাকে বলা হয় ওইটার সাপেক্ষে, মানে এক্স এর পরিবর্তন করলে ওয়াই এর কোনটাও কতটুকু পরিবর্তন হয়। আমরা তো এটাই দেখছিলাম যে আমরা পরিবর্তনটা করি এক্স এর, দেখি হচ্ছে ওয়াই এর, তার মানে নিচেরটা হচ্ছে এর সাপেক্ষে, মানে এর পরিবর্তন করলে ওয়াই এর কতটুকু পরিবর্তন হয়। তাহলে ডিফারেন্সিয়েশন মানে কি, যে এক্স এর অল্প পরিবর্তনের জন্য বা নিচে যেটা থাকে এটার অল্প পরিবর্তনের জন্য ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই মূলত আমাদের অন্তরীকরণের মান বা ডেরিভেটিভের মান। বুঝতে পারছো? তার মানে এক্স এর অল্প পরিবর্তনের জন্য ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে, ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে, এই দুটার যে রেশিও, এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভের মান। বড় ক্লিয়ার কিনা সবাই? এই জিনিসটা সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? সবাই আমাকে একটা জিনিস কমেন্ট করো, সে সবাই এই জিনিসটা বুঝছো কিনা, যে আমরা একটা জিনিস জানি এক্স এর পরিবর্তন করলে ওয়াই এর পরিবর্তন হয়। তাহলে এক্স এর পরিবর্তন যদি শূন্যের কাছাকাছি হয়, আমি একটু চেঞ্জ করলাম, তখন ওয়াই এর যে পরিবর্তন হবে এই দুটার ভাগফলকে আমরা বলি হচ্ছে অন্তরীকরণ, এই দুটার ভাগফলকে আমরা বলি হচ্ছে অন্তরীকরণ। সবাই বুঝছো?
তার মানে এক্স এর অল্প পরিবর্তন করলে ওয়াই এর যতটুকু চেঞ্জ হয়, এই চেঞ্জ দুইটার ভাগফলটাকে আমরা বলি অন্তরীকরণ। তার মানে এক্স এর পরিবর্তনটা অল্প হইতে হবে, শূন্যের কাছাকাছি হইতে হবে, শূন্যের কাছাকাছি হইতে হবে। তাইলে এখন তোমাকে আমি বললাম যে এই যে ফাংশনটা, এটার অন্তরীকরণের মান বের করো। দেখো প্রশ্নটা বুঝছো, তোমাকে বললাম এটার অন্তরীকরণের মান বের করো, এটার অন্তরীকরণের মান বের করো। অন্তরীকরণ এর মান কত, মান কত, খেয়াল করে দেখো। আমি তোমাকে বললাম এটার অন্তরীকরণের মান কত, বা এটার যে তোমার অন্তরীকরণটা সেটার মান কত। বলো তো অন্তরীকরণের মান বলতে আমরা কি বুঝি? অন্তরীকরণের মান বলতে আমরা এইটা বুঝি যে আমার ওয়াই এর কতটুকু চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই এখানে স্বাধীন চলক কোনটা, এখানে স্বাধীন চলক টি, টি এর কতটুকু চেঞ্জ হচ্ছে, মানে আমার টি এর অল্প চেঞ্জের জন্য ওয়াই এর কতটুকু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এই তো হাসনাত জাহান, তুমি যেটা প্রেডিক্ট করছো এই জিনিসটা আসলে সত্য, ঠিক আছে। সো ওয়াই এর পরিবর্তনটা আমি বের করতেছি টি এর অল্প পরিবর্তনের জন্য, বুঝতে পারছো? মানে টি এর মানের অল্প চেঞ্জের জন্য ওয়াই এর মান কতটুকু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। টি এর মানের অল্প পরিবর্তনের জন্য ওয়াই এর মান কতটুকু চেঞ্জ হচ্ছে। ওকে, আগে একটা ফিল করে মনে করো করি, ঠিক আছে। একটা ফিল করে করব আর একটা ম্যাথমেটিক্যালি করব, ঠিক আছে। সেম ম্যাথটা মনে করো আমরা আগে অন্য একটা ম্যাথ করব। আমি মনে করলাম যে y = t, এই যে ফাংশনটা আছে এটার অন্তরীকরণের মান করব। এটা আমরা প্রথমে ফিল করে করব, আমরা ম্যাথমেটিক্যালি করব না, ফিল করে করব জিনিসটাকে। তারপর এগুলার ফর্মুলা টর্মুলা সবই আমরা ডিরাইভ করবো, প্যারা নিও না। সো আমি যদি এই গ্রাফটাকে প্লট করি, বলো তো গ্রাফটা দেখতে কেমন হবে? এক্স অক্ষে আমার স্বাধীন চলকটা, তাই না, টি, ওয়াই অক্ষে আমার অধীন চলকটা বা ওয়াই। তাইলে টি এর ভ্যালু যত ওয়াই এর ভ্যালু তত, টি এর ভ্যালু 1 হইলে ওয়াই এর ভ্যালু 1, তাই না বলো তো? টি এর ভ্যালু 2 হইলে ওয়াই এর ভ্যালু 2, টি এর ভ্যালু 3 হইলে ওয়াই এর ভ্যালু 3, টি এর ভ্যালু 4 হইলে ওয়াই এর ভ্যালু 4। তার মানে তুমি কি একটা মূল বিন্দুকে আমি সরলরেখা পাবা না বলো তো? ইয়েস অর নো? তুমি একটা মূল বিন্দুকে আমি সরলরেখা পাবা কিনা? ইয়েস অর নো? ইয়েস, তুমি একটা মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু পাবা এইরকম, একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবা এইরকম, তাই না? এরকম একটা সরলরেখা পাবা রাফলি যদি আঁকি। ইয়েস, সবাই বুঝছো? এরকম একটা সরলরেখা পাবা যদি তোমার ফাংশনটা এরকম হয় যে y = t, টিটা হচ্ছে তোমার স্বাধীন চলক যেটার মান তুমি দিবা, মানে তোমার ইনপুট, আর ওয়াইটা হচ্ছে তোমার আউটপুট। টিটা হচ্ছে তোমার ইনপুট, ওয়াইটা হচ্ছে তোমার আউটপুট, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে এক্স এর যদি আমি এক পরিবর্তন ঘটাই, মানে এক্স এর যদি আমি এক পরিবর্তন ঘটাই, এক্স এর পরিবর্তনটা কত? 1, জাস্ট 2 থেকে 3 বানাইছি। এক্স এর পরিবর্তনটা কত করছি বলো তো? 1, জাস্ট 2 থেকে 3 বানাইছি, তাই না? জাস্ট 2 থেকে 3 বানাইছি। এক্স এর পরিবর্তনটা কত? পরিবর্তনটা হচ্ছে এক্স এর 1, জাস্ট 2 থেকে 3 বানাইছি। এক্স এর পরিবর্তনটা কত? 1, জাস্ট 2 থেকে 3 বানাইছি। তখন ওয়াই এর পরিবর্তনটা কত হচ্ছে বলো তো? ওয়াই এর পরিবর্তনটা কত হচ্ছে? ওয়াই এর পরিবর্তনটা কত হচ্ছে বলো তো? ওয়াই এর পরিবর্তনটা কত হচ্ছে? ওয়াই এর পরিবর্তনটা কত হচ্ছে? 1ই হচ্ছে, 2 থেকে 3ই হচ্ছে। তার মানে ওয়াই এর পরিবর্তনটাও হচ্ছে 1, তাই না? তখন ওয়াই এর পরিবর্তনটাও হচ্ছে 1। তাইলে আমি যদি জাস্ট বড় আকারে লার্জ স্কেলে যদি এই জিনিসটা দেখি যে ∂y/∂x এটা কত হচ্ছে বলো তো? এটা কিন্তু 1ই হচ্ছে লার্জ স্কেলে। আমি কিন্তু এক্স এর পরিবর্তন 0-র কাছাকাছি করি নাই, আমি এক্স এর পরিবর্তন অনেক বড় পরিবর্তন ঘটাইছি, এক পরিবর্তন ঘটাইছি অনেক বড়, আমি কিন্তু 0-র কাছাকাছি পরিবর্তন ঘটাই নাই। বাট তারপরে একটা রাফ আইডিয়া আমরা পাইছি যে এক্স এর পরিবর্তন যদি 0-র কাছাকাছিও হয়, দেখো এক্স এর যদি আমি এখন 0.001 পরিবর্তন ঘটাই, ওয়াই এরও কিন্তু 0.001 পরিবর্তনই ঘটবে। তাহলে ওই দুটার রেশিও তো 1ই হবে, তাই না? ওই দুটার রেশিও তো 1ই হবে। দেখো আমি এক্স এর মান 1 বাড়াইছি, তাই না? এক্স এর মানের পরিবর্তন ঘটাইছি 1, 2 থেকে 3 বানাইছি। দেখো এক্স এর মান 2 থেকে 3 বানাইছি, এক্স এর মানটা 2 থেকে 3 বানাইছি। খেয়াল করো আমি যে এক্স এর মানটা, আমার কাছে যে এক্স আছে এই এক্স এর মানটা আমি 2 থেকে 3 বানাইছি, 2 থেকে 3 বানাইছি। তাহলে ওয়াই এর মানও কত হচ্ছে বলো তো? 2 থেকে 3 হচ্ছে। ওয়াই এর মানটাও 2 থেকে 3 হচ্ছে, ওয়াই এর মানটাও 2 থেকে 3 হচ্ছে। তাহলে এক্স এর 1 যদি পরিবর্তন ঘটাই, ওয়াই এরও 1 পরিবর্তন হচ্ছে। তাহলে ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন, এটার মান 1 আসতেছে না বলো তো? 1 আসতেছে না? বুঝছো শাহরিয়ার সজীব?
তাইলে আমি তো এখন এক্স এর এক পরিবর্তন ঘটাইছি, মানে এক পরিবর্তন ঘটাইছি, টোটাল বড় একটা মান পরিবর্তন ঘটাইছি। আমি যদি আরো ছোট একটা মান পরিবর্তন ঘটাইতাম, মনে করো এক্স এর পরিবর্তন আমি ঘটাইলাম এতটুক 0.00001, তাহলে ওয়াই এরও আসলে এতটুক পরিবর্তন হইতো 0.00001, কারণ এক্স আর ওয়াই তো সমান, তাই না? ফাংশনটাতে এক্স আর ওয়াই সমান, বা তোমার টি আর ওয়াই সমান। সো টি এর বা এক্স অক্ষের যদি আমি এক চেঞ্জ করি, এখানে আসলে এক্স না, এটা তো টি, সরি এটা তো টি। সো এখানে আসলে তোমার এক্স এর পরিবর্তন বা টি এর পরিবর্তন, এক্স অক্ষে যেটা আছে ওটার পরিবর্তন যদি আমি এক ঘটাই, ওয়াই এরও পরিবর্তন আমাদের একই হচ্ছে, ওয়াই এরও পরিবর্তন আমার এক একই হচ্ছে বা একই হচ্ছে, তার মানে এই দুটোর রেশিও আসলে ওয়ানই হচ্ছে। এখন এই টি এর পরিবর্তন যদি আমি শূন্যের কাছাকাছি করি, ওয়াই এরও পরিবর্তন শূন্যের কাছাকাছি হবে, একদম ছোট্ট একটা রাশি হবে। এই দুইটা রেশিও কিন্তু, দুইটার ভাগফলও কিন্তু একই হবে। তাইলে আমি এই ফাংশনটার ক্ষেত্রে বলতে পারবো না ডিওয়াই বাই ডিটি এটা সমান হচ্ছে 1, অর্থাৎ টি এর সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তনটা সেটা হচ্ছে 1, টি এর অল্প চেঞ্জের সাপেক্ষে ওয়াই এর যে পরিবর্তনটা সেটা হচ্ছে 1 এর সমান। বুঝতে পারছো? এটাই কিন্তু এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন ভ্যালু, যেটা আমরা পরবর্তীতে সূত্র দিয়ে করবো, আমরা এত ভিজুয়ালাইজ করে করবো না, বাট ওভারঅল আইডিয়াটা পাইছো, মানে জিনিসটা ভিতর থেকে ফিল করতে পারছো? বলো তো, জিনিসটা ভিতর থেকে ফিল করতে পারছো? সবাই আমাকে এই জিনিসটা জানাও তো, সবাই সবাই আমাকে এই জিনিসটা জানাও, জিনিসটা ভিতর থেকে ফিল করতে পারছো? সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে জিনিসটা একদম নিজের ভিতর থেকে ফিল করতে পারছো কিনা। হ্যাঁ, ক্যালকুলাস ক্ষেত্রফল নির্ণয় ইউজ হয়, যেটা পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশন ক্লাসে পড়বো। বলো সবাই বুঝছো? ঠিক আছে, ডান 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 ডান, সবাই বুঝছি। ওকে, এটা ফিল করলাম। এখন আমরা ম্যাথমেটিক্যালি এটার অন্তরীকরণের মানটা বের করব। ম্যাথমেটিক্যালি এখন আমরা ফিল করে করব না, মানে গ্রাফ দেখে করব না, এখন আমরা বুঝে বুঝে ম্যাথমেটিক্যালি করব। একটা ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করবো, একটা ফর্মুলা দাঁড় করানোর চেষ্টা করব। ঠিক আছে, নিজেকে বৈজ্ঞানিক ভাবো, একটা ফর্মুলা দাঁড় করানোর চেষ্টা করো। আমি কি বলছি, এক্স এর যদি, বা যেটা স্বাধীন চলক, এটার যদি শূন্যের কাছাকাছি একটা পরিবর্তন ঘটাই, তখন ওয়াই এরও একটা পরিবর্তন ঘটবে। আর এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের যে ভাগফল, এটাই আমাকে দিবে ডিফারেন্সিয়েশনের ভ্যালু বা অন্তরীকরণের মান। তাইলে আমাকে কি করতে হবে বলতো, যদি ম্যাথমেটিক্যালি করতে চাই? এক্স এর পরিবর্তন ঘটাইতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ, মানে যেটা তোমার স্বাধীন চলক টি, এই টি এর পরিবর্তন ঘটাইতে হবে, টি এর একদম শূন্যের কাছাকাছি অল্প একটা পরিবর্তন ঘটাইতে হবে, টি এর অল্প একটা পরিবর্তন ঘটাইতে হবে, টি এর অল্প একটা পরিবর্তন ঘটাইতে হবে। সো আমি এখন একটা ম্যাথ করছি, দেখো আমি যদি টি এর অল্প পরিবর্তন ঘটাই, মানে টি এর সাথে মনে করো আমি অল্প পরিবর্তন ঘটাইছি, টি এর সাথে মনে করো আমি অল্প পরিবর্তন ঘটাইছি, তাহলে ডান পাশে চেহারাটা এরকম হবে না? হ্যাঁ। বাম পাশে ওয়াই এর মানও তো অল্প পরিবর্তন হবে। বলো বুঝছো কিনা জিনিসটা? দেখো, টি এর মানের অল্প পরিবর্তন করছি, আগে টি ছিল টি, এখন টি এর সাথে আরো অল্প কিছু যোগ করছি, তার মানে টি এর মানের অল্প পরিবর্তন করছি, যার ফলে ওয়াই এর মানেরও অল্প পরিবর্তন হবে। সো ওয়াই এর মানের সাথেও অল্প কিছু যোগ হবে। বলো সবাই বুঝছো? সবাই বুঝছো এই জিনিসটা? আমি টি এর মানের অল্প পরিবর্তন করছি, টি এর মানের অল্প চেঞ্জ করছি, টি এর মানের সাথে কিছু একটা যোগ করে দিছি, তোমার বয়সের সাথে কিছু একটা যোগ করে দিলা, তাহলে তোমার বয়স চেঞ্জ হয়ে যাবে না? হয়ে যাবে। তোমার টাকা আছে 1000 টাকা, এর সাথে 2 টাকা যোগ করে দিলা, তোমার টাকাটা কি চেঞ্জ হয়ে যাবে না? হয়ে যাবে। মানে আমাদের টি এর মানের পরিবর্তন ঘটাইতে হবে। সো টি এর মানের সাথে অল্প কিছু যোগ করে দিছি, যার ফলে কি হয়েছে, যার ফলে টি এর মানটা অল্প পরিবর্তিত হয়ে গেছে। টি এর মানটা চেঞ্জ হইলে ওয়াই এর মানটাও পরিবর্তিত হবে। সো ওয়াই এর মানটা পরিবর্তিত হলে ওয়াই এর সাথেও কিছু না কিছু যোগ হয়ে যাবে। বলো সবাই বুঝতে পারছো? বলো সবাই ক্লিয়ার কিনা আমাকে, সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা, সবাই আমাকে এই জিনিসটা বলো ক্লিয়ার কিনা। চ্যাট বক্সে সবাই বলো এই জিনিসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি আবার একটু বোঝাচ্ছি। দেখো, আমাদের অন্তরীকরণের মান বের করতে হইলে কি করতে হয়? পরিবর্তনটা বের করতে হয় না? যে এক্স এর মান বা এই এক্স অক্ষের যে ভ্যালুটা, এটার মান অল্প পরিবর্তন করলে ওয়াই অক্ষের মানটা কতটুকু পরিবর্তন হয়? এইটার মান অল্প পরিবর্তন করলে ওয়াই অক্ষের মানটা কতটুকু পরিবর্তন হয়? এই দুটার ভাগফলই তো আমাদের অন্তরীকরণ, তাই না? তাইলে আমাদের অবশ্যই এখান থেকে যদি এইটার অন্তরীকরণের মান বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? এই স্বাধীন চলক যেটা আমাদের ইনপুট, দেখো এটা তো আমাদের ইনপুট, এই ইনপুটের মানটা অল্প চেঞ্জ করতে হবে। বলো আমার সাথে একমত নাকি একমত না? আমি তো এই যে এটার সাথে যে ডেল টি যোগ করছি, ডেল টি মানে অল্প একটু অংশ,
এই টি এরই অল্প একটু অংশ বা অল্প একটু সময়, এই অল্প একটু সময় যে যোগ করছি যার ফলে কি হয়েছে, টিটা পরিবর্তন হয়েছে না? আগে ছিল টি স্কোয়ার, এখন কি টি এর মানটা পরিবর্তন হয়েছে না? বলো তো পরিবর্তন হয়েছে। তার মানে আমরা চাচ্ছি এটাই যে টি এর মান অল্প পরিবর্তন করলে ওয়াই এর মান কতটুকু পরিবর্তন হবে, সেটাই হচ্ছে আমাদের কি বলতো অন্তরীকরণের মান, সেটা হচ্ছে আমাদের অন্তরীকরণের মান। ঠিক আছে, সো এই টি এর মান পরিবর্তন করলে ওয়াই এর মানও অল্প একটু পরিবর্তন হবে, সেই অল্প পরিবর্তনটাকে আমরা বলতেছি ডেল ওয়াই। তাইলে এখন ডান পাশে ফর্মুলা ফেলো, তুমি তো ফর্মুলা জানো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলো, কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না বলো তো? ইয়েস, অবশ্যই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাকে একটা জিনিস বলো, আমরা একটু আগে দেখে আসছি যে ওয়াই আর টি স্কোয়ার সমান, তাই না? ওয়াই আর টি স্কোয়ার এই দুটো সমান, একটু আগে দেখে আসছি। তাহলে এই ওয়াই এবং এই টি স্কোয়ার দুটো সমান না? এই ওয়াই সমান তো টি স্কোয়ার, সো আসলে দুই পাশ থেকে এই দুইটা বাদ দিতে পারি, দুই পাশ থেকে এই দুইটা বাদ দিতে পারি। সো পড়ে থাকলো কি? ডেল ওয়াই এর মানটা পড়ে থাকলো। আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে এটার মান বের করা, তাই না? যে ডেল ওয়াই বাই ডেল টি এটার মান বের করা, তাই না? বলতো এটার মান কত সেটা বের করা, এটাই আমাদের টার্গেট, তাই না? বলতো এটা কাইটা ফেলছি। সো আমি কেমনে ডেল ওয়াই বাই ডেল টির মান বের করতে পারবো? ডেল টি দিয়ে ভাগ করতে পারবো। বাট এর আগে আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কি কন্ডিশন? আমাকে ধরে নিতে হবে যে এই ডেল টিটা, টি এর যে পরিবর্তন, এটা শূন্যের কাছাকাছি, একদম জিরো, শূন্যের কাছাকাছি একটা সংখ্যাকে যদি স্কোয়ার করো, মনে করো 0.00001, এটাকে তুমি স্কোয়ার করো, দেখো তো কত আসে? 0001, এটাকে স্কোয়ার করো, আসবে হচ্ছে 10⁻⁻8। শূন্যের কাছাকাছি একটা সংখ্যা, এটাকে আবার স্কোয়ার করো, ওটা কি একদম জিরো হয়ে যাবে না? হ্যাঁ, শূন্যের কাছাকাছি একটা সংখ্যাকে যদি স্কোয়ার করো, এটা কি জিরো হয়ে যাবে না? সো আমি যদি শূন্যের কাছাকাছি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমাদের, আমি বললাম এই ডেল টিটা এটা জিরোর কাছাকাছি, একদম জিরোর কাছাকাছি, টি এর পরিবর্তনটা শূন্যের কাছাকাছি, তখন আমরা ডেল টির পরিবর্তে কি লিখতে পারবো? ডেল টিকে ডিটি লিখতে পারবো। শূন্যের কাছাকাছি হইলে ডেলকে ডি লেখা যায়, ঠিক আছে? তাইলে বলো তো এই টার্মটা আমাদের জিরো হয়ে যাবে না? জিরোর কাছাকাছি যেহেতু, এটা আরো জিরো হয়ে যাবে, স্কোয়ার করলে আরো জিরো হয়ে যাবে এটা। সো এই জায়গাতে আমাদের পড়ে থাকবে dy ইকুয়ালস টু 2t dx, সরি dt, তাই না? বলো তো ডেলের পরিবর্তে আমরা ডি লিখতে পারবো, যখন এটা শূন্যের কাছাকাছি হয়। তাইলে এখান থেকে বলা হয় যে dy বাই dt এটা সমান কি পাইছি? 2t। এটাই হচ্ছে এই ফাংশনের ডিফারেন্সিয়েশনের মান, এটাই হচ্ছে এই ফাংশনের অন্তরীকরণের মান, বুঝছো? বাট সবগুলা তো আমরা এমনি বের করবো না, এটা জাস্ট একটা দেখাইলাম, বাট বের করার আরো ইজি ওয়ে আছে, আরো ইজি ফর্মুলা আছে। বাট ওভারঅল জিনিসটা বুঝছো, এটাই হচ্ছে এটার মান, এটার অন্তরীকরণের মান। বলো ম্যাথটা বুঝছো? বাট সব ম্যাথ আমরা এমনি করবো না, সবগুলো আমরা এমনি করলে তো বুইড়া হয়ে যাবো ভাই, অন্তরীকরণ করতে করতে এমনি সব করবো না। বাট ওভারঅল আইডিয়াটা তোমাদের দেওয়ার জন্য এই জিনিসটা বোঝানো যে আমাদের টি এর অল্প পরিবর্তনের জন্য ওয়াই এর অল্প কতটুকু পরিবর্তন হচ্ছে, এই দুটার ভাগফলটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ, বুঝছো? সবাই বলো ক্লিয়ার কিনা? আর ক্লাসটা কেমন লাগতেছে এটা একটু বলো, সবাই বলো ক্লিয়ার কিনা এন্ড ক্লাসটা কেমন লাগতেছে, সবাই বলো ক্লিয়ার কিনা এন্ড ক্লাসটা কেমন লাগতেছে? ঠিক আছে, তাইলে এখান থেকে একটা সূত্র দেখতে পাও কিনা আমাকে বলো তো, একটা সম্পর্ক দেখতে পাও কিনা বলো তো? এই সম্পর্কটাই আমাদের জীবনে অনেক কাজে দিবে, ঠিক আছে? একটা সম্পর্ক কি দেখতে পাচ্ছ? দেখো টি এর উপর পাওয়ার ছিল 2, পাওয়ারটা সামনে চলে আসছে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে গেছে। আগে টি এর উপর 2 ছিল, এখন টি এর উপর 1, টি টু দি পাওয়ার 1 শুধু। তার মানে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়। খুবই সুন্দর একটা ফর্মুলা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে এই পাওয়ারটা সামনে চলে আসে, দেখো 2টা কিন্তু সামনে চলে আসছে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে গেছে। আমাদের উত্তরটাতে কি হয়েছে বলো তো? এখানে যদি 2 থাকে, 2টা সামনে চলে আসছে এবং এই 2 থেকে 1 বিয়োগ হয়ে গেছে উত্তরে, টি টু দি পাওয়ার 1 হয়ে গেছে এখন। তাহলে আমাদের আলটিমেট ফর্মুলাটা কি? আমাদের যদি একটা ফাংশন থাকে এইরকম y ইকুয়ালস টু টি টু দি পাওয়ার n, এটাকে যদি আমি অন্তরীকরণ করি বা এটার অন্তরীকরণের মানটা যেটা হবে, এই অন্তরীকরণের মানটা হবে পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। বলো মিলছে কিনা? আমরা যেটা ম্যাথমেটিক্যালি বের করছি এটার সাথে আমাদের ফর্মুলাটা মিলছে কিনা, এটা দিয়ে আমরা ম্যাথ করব কিন্তু। বলো মিলছে? সবাই মিলছে? ক্লিয়ার?
সবাই আমাকে বলো ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তুমি এখন অন্তরীকরণের মান নিজে নিজে বের করতে পারবা। তোমাকে যদি বলি যে একটা ফাংশন y ইকুয়ালস টু x কিউব, এটার অন্তরীকরণের মান বের করো, তুমি বলবা যে এটার যে অন্তরীকরণ t এর সাপেক্ষে সেটা হয়ে যাবে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তার মানে 3t স্কয়ার, এটা হচ্ছে তার অন্তরীকরণ। তোমাকে যদি আরেকটা ফাংশন বলি y ইকুয়ালস টু t টু দি পাওয়ার 4, এটার অন্তরীকরণের মান বের করো, তুমি কি বলবা? পাওয়ারটা সামনে আসবে, 4টা সামনে চলে আসবে, 4t থেকে 1 বিয়োগ মানে পাওয়ার থেকে 1 বিয়োগ মানে t কিউব। বলো মজা কিনা জিনিসটা? মজা পাইছো সবাই? মজা পাইছো? তাইলে তোমাকে যদি এখন যে কোনোটা দেওয়া হয়, এইরকম এইরকম পাওয়ার টাইপের যে কোনোটা যদি দেওয়া হয়, তুমি সবগুলা পারবা, সবগুলা পারবা, তুমি সবগুলা পারবা। যে কোনোটা যদি তোমাকে দেওয়া হয় যে y ইকুয়ালস টু t টু দি পাওয়ার 5, এটার অন্তরীকরণের মান কত হবে? dy বাই dt। এটার অন্তরীকরণের মান কত হবে? সরি এখানে ভুল লিখছি আমরা, অন্তরীকরণের মান কত হবে? 5t টু দি পাওয়ার 4, মানে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ। বলো ভালো লাগছে কিনা? এন্ড এই জিনিসটা আমরা পাইছি কই থেকে? এই যে দেখো, এটার ম্যাথমেটিক্যালি প্রমাণও আমরা দেখলাম যে এটা আসলে কেমনে আসে। তার মানে t এর মানের অল্প পরিবর্তনের জন্য y এর মানের কতটুকু পরিবর্তন হচ্ছে, এই দুটার ভাগফলটা হচ্ছে তোমার অন্তরীকরণ। তাহলে একটু আগে যেটা আমরা ফিল করে পড়ছি, এটার প্রমাণ পাই কিনা দেখো তো। একটু আগে যেটা আমরা ফিল করে পড়লাম, কোনটা জানি? এইটা একটু আগে যেটা আমরা ফিল করে পড়লাম যে এই ফাংশনটার জন্য অন্তরীকরণের মান হচ্ছে 1, তাই না? এই জিনিসটা দেখি তো আমাদের ফর্মুলা যেটা আমরা বের করছি সেটা দিয়ে হয় কিনা দেখো তো। এইটার অন্তরীকরণের মান কি হবে বলো তো? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার কত আছে? পাওয়ার তো 1 আছে, তার মানে 1 সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, 1 মাইনাস 1, 1 বিয়োগ হয়ে গেলে কত হয়ে যাবে? t টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তাই না? পাওয়ারটা 1 আছে, 1 বিয়োগ হলে t টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে এনিথিং পাওয়ার 0 মানে 1, তার মানে এটার অন্তরীকরণের মানও আসতেছে 1। তাহলে আমরা যেটা পড়ছি সেটাই কিন্তু আসছে। বলো মজা না জিনিসটা? ক্লিয়ার? সবাই বুঝছো? কেমন লাগছে তোমাদের কাছে অন্তরীকরণ? আমাকে বলো তো। এটা হচ্ছে অন্তরীকরণের সবচেয়ে ফার্স্ট ফর্মুলা বা ফার্স্ট রুল বলতে পারো, যেটা তোমার জীবনের সব জায়গায় কাজে লাগবে, জীবনের সব জায়গায় কাজে লাগবে। বুড়া হয়ে গেলেও এই ফর্মুলা কাজে লাগবে, আর ফিজিক্স পড়া শুরু করলে তো এই ফর্মুলার কাজের অভাব নাই। সব জায়গাতেই এই জিনিসটা কাজে লাগবে, সব জায়গাতেই। বলো ক্লিয়ার সবাই এই জিনিসটা? এন্ড মজা লাগতেছে তোমাদের কাছে ক্লাসটা? বলো তো ক্লাসটা সবার কাছে মজা লাগতেছে? ক্লাসটা সবার কাছে মজা লাগতেছে? বলো তো মজা লাগতেছে ক্লাসটা সবার কাছে? আচ্ছা, সবার কাছে মজা লাগতেছে, ঠিক আছে। আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, শানুল হাসান, জেহান, তারপর মাহিয়ান। বলো ভালো লাগতেছে তোমাদের কাছে ক্লাসটা? ঠিক আছে, ঠিক আছে, গোল্ডেন ক্লাস। ওকে, নাইস 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 নাইস। তাইলে তুমি এখন নিজে নিজে আরো বেশ কয়েকটা করতে পারবা। এই যে এটা দেখে মনে হচ্ছে না যে আমরা পারবো না? হ্যাঁ, দেখে মনে হচ্ছে কিন্তু যে আমরা এটা পারবো না, তাই না? কারণ এরকম তো পড়ি নাই, বাই তো পড়াই নাই, বাট আমরা আসলে পারবো, আমরা আসলে পারবো। দেখো y ইকুয়ালস টু 1/t কে তুমি কি লিখতে পারো? t টু দি পাওয়ার -1, তাই না? নিচে থাকলে আমরা t টু দি পাওয়ার -1 লিখতে পারি, তাই না? তার মানে ফাংশনটা আসলে তোমার এটা। এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে বলো? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে আরো 1 বিয়োগ, তার মানে হয়ে যাবে -2, তার মানে আলটিমেটলি হয়ে যাবে -1/t²। এটাই হচ্ছে এটার অন্তরীকরণের মান। এই তো ভেরি গুড। মজা না জিনিসটা? খুবই মজার। তার মানে দেখে মনে হয় পারবো না, বাট অ্যাকচুয়ালি পারবো। বুঝছো? দেখে মনে হয় পারবো না, বাট অ্যাকচুয়ালি পারবো। দেখে মনে হচ্ছে পারবো না, বাট অ্যাকচুয়ালি পারবো। কেন? কারণ কোনো কিছুর রুট ওভার মানে কি? রুট ওভার মানে তার পাওয়ারটা হচ্ছে হাফ, তার মানে এখানে t টু দি পাওয়ার হাফ আছে, এটাই তোমার ফাংশনটা, এটাই তোমার ফাংশনটা। তাইলে এই জায়গাতে dy বাই dt এটা কত হবে বলো তো? পাওয়ারটা সামনে আসবে, এই যে হাফটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ, হাফ থেকে 1 বিয়োগ করলে কত আসে বলো তো? হাফ থেকে 1 বিয়োগ করলে কত আসে? হাফ থেকে 1 বিয়োগ করলে চলে আসে হচ্ছে -1/2, তার মানে হাফ t টু দি পাওয়ার -1/2, t টু দি পাওয়ার -1/2, এটাই হচ্ছে তোমার উত্তর। এখন এটাকে আর একটু সুন্দর করে সাজায় লেখা যায়। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, হাফ তো হাফের মতোই আছে, t টু দি পাওয়ার হাফ, এটাকে তুমি কি লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো রুট ওভার, আর উপরে একটা -1 কিন্তু এখনো আছে। তাহলে আলটিমেটলি হয় 1/2 রুট এক্স, তার মানে রুট এক্স এর রুট টি এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট টি, রুট টি এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট টি। জাস্ট একটা জিনিস দিয়েই কিন্তু হয়ে গেছে।
আমরা যেটা পড়ছি যে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ, ওটা দিয়েই হয়ে গেছে। বলো মজা লাগতেছে কিনা? মজা লাগতেছে? মজা লাগতেছে সবার? ইয়েস। এইটা মনে হচ্ছে পারবো না, বাট অ্যাকচুয়ালি পারবো। দেখো এখানে ফাংশনটা হচ্ছে y = 1/√x বা √t, তার মানে t⁻½ এরকম 1/t⁻²। তাহলে অ্যাকচুয়ালি এটাকে তুমি লিখতে পারবা t⁻²। কি লিখতে পারবা? t⁻², t⁻², এই জিনিসটা লিখতে পারবা। t⁻² লিখতে পারবা। পারবা? অবশ্যই পারবো, t⁻² লিখতে পারবো। তাহলে এইটার যে অন্তরীকরণের মানটা সেটা হয়ে যাবে হচ্ছে, পাওয়ারটা সামনে আসবে মানে -1/2টা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ মানে -1/2 থেকে আরো এক বিয়োগ হয়ে যাবে। সো আলটিমেটলি পড়ে থাকবে -1/2 ইন্টু t⁻³ t⁻³ বলো বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? এটাকে সাজায়া সুন্দর করে তোমরা লিখতে পারবা। এটাকে সাজায়া শূন্যের কাছে লিখতে পারবা। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, ভাই শূন্যের কাছাকাছি আসলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে। এটাই হচ্ছে সুন্দর একটা জিনিস। এটার উত্তর পাবা তোমরা যখন ম্যাথ পড়বা। অসংজ্ঞায়িত জিনিসটাকে সমাধান করেই হচ্ছে লিমিট, আর এই লিমিট দিয়ে ডিফারেন্সিয়েশন নির্ণয় করা হয়। সেটা পড়বা হচ্ছে ম্যাথে, ঠিক আছে? যে অসংজ্ঞায়িত কোনো কিছুর মান ওই জায়গাতে কত হইতে পারতো, ওই মানটা বের করাই হচ্ছে লিমিটের কাজ। এই লিমিটগুলা পড়বা হচ্ছে ম্যাথে, ঠিক আছে? সো এটা বুঝছো কিনা আমাকে বলো। এটাকে সাজায় লিখতে পারবা? হ্যাঁ, এটাকে আমরা সাজায় লিখতে পারবো। দেখো -½ আছে, এটাকে লিখতে পারবো যে 1/t⁻³ লিখতে পারবো না বলো তো? জাস্ট মাইনাস আছে, এটাকে নিচে নিয়ে গেলাম। এখন কোনো কিছুর পাওয়ার 3/2 এটার মানে কি? কোনো কিছুর পাওয়ার 3/2 এটার মানে কি? 2 তো নিচের মধ্যে আছে, মানে 1/2 তো নিচের মধ্যে আছে। কোনো কিছুর পাওয়ার 3/2 মানে হচ্ছে এইরকম। কোথায় গেল? উমা উমা স্লাইড কই গেল? হঠাৎ করে স্ক্রিন অফ হয়ে গেল। এই তো চলে আসছে। সো তোমার এটার মানে কি অ্যাকচুয়ালি? এটার মানে হচ্ছে নিচের হাফ মানে তো এটা রুট, তার মানে √t এতটুকু হবে, বাট এটার উপর আবার কিউব আছে, তাই না? তার মানে √t³ এরকম হচ্ছে এটার মানটা, √t³, এটা হচ্ছে এটার মানটা। বলো সবাই বুঝছো? এন্ড ভালো লাগছে জিনিসটা? তার মানে আমরা একটা জিনিসই পড়তেছি, সেটা আমরা আশা করি বুঝছি যে আমরা কি পড়তেছি। আমরা পড়তেছি একটা ফর্মুলা, যে আমাদের ফাংশনটা যদি এরকম হয় y = t⁻n, তাহলে এটা ডিফারেন্সিয়েশনের মান হবে হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে, দ্যাটস ইট। পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে, পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা এক বিয়োগ হয়ে যাবে। ভাই আইসিটি সাইকেলগুলো কি প্রতিবার আপনি একাই নিয়েন? না না, একা নিব না, আমরা তিনজন মিলেই আসলে নিব, ঠিক আছে? ক্লিয়ার? বলো সবাই মজা পাচ্ছ কিনা এই জিনিসটা? যদি মজা পাও, এটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হাউসওয়াইফ, ঠিক আছে? এটা তোমাদের হাউসওয়াইফ, এটাও তোমাদের হাউসওয়াইফ, একইভাবে করবা। এখন সলভ করে আসলে কই আপলোড করবা, ঠিক আছে? সলভ করে আসলে কই আপলোড করবা? সলভ করে যেই ফেসবুক গ্রুপ থেকে তোমরা জয়েন করছো, এইচএসসি ক্র্যাকার্স অফিসিয়াল একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই গ্রুপটাতে তোমরা এই নোটটা আপলোড করতে পারো যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি, অথবা এইচএসসি 27 ব্যাচের যে এসিএস এর গ্রুপটা আছে, এসিএস অফিসিয়াল যেটা, সেটার মধ্যেও তোমরা আপলোড করতে পারো, বা এএসজি গ্রুপ যেটা আছে আমাদের, সেটার মধ্যেও তোমরা আপলোড করতে পারো। এনি যে কোনো জায়গাতে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো আপলোড করবে এবং আমাকে মেনশন করবে, আমি দেখব। আপলোড করবে এবং আমাকে মেনশন করবে, আমি দেখব, ঠিক আছে? ক্লাস শেষে আমি স্লাইড দিয়ে দিব, ক্লাস শেষে ক্লাসটাও রেকর্ডেড ক্লাসে দেখতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে এসি 27 ব্যাচের অফিসিয়াল গ্রুপে তুমি আপলোড করবা, অথবা আমার গ্রুপে আপলোড করবা, অথবা এএসজি গ্রুপে আপলোড করবা। এই তিনটা গ্রুপে আপলোড করবা। তোমরা যেখানে ক্লাস দেখতেছো এখানে হয়তো আপলোড করার অপশনটা নাই, কারণ এটা প্রাইভেট একটা গ্রুপ, এখানে অফ করা আছে। সো এই পাবলিক গ্রুপগুলোতে তোমরা আপলোড করবা যে ইমন ভাইয়ার বেসিক ম্যাথমেটিক্সের ক্লাস 1 এর হোমওয়ার্ক। বুঝতে পারছো? পারবা সবাই? কি মনে হয় নিজেরা পারবা? কি মনে হয় পারবা সবাই? আচ্ছা, সো ক্লাসের এই মুহূর্তে, মানে যেহেতু অল্প একটু পড়া শেষ, তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে আমার ক্লাস তোমাদের যাদের ভালো লাগে, আমার ফিজিক্স যে একাডেমিক ব্যাচটা আছে 27 ব্যাচের, এটার মধ্যে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এটা জাস্ট ক্লাসের ভিতরে একটা অ্যানাউন্সমেন্ট।
তোমরা যারা ক্লাস করছো আমার এবং আমার ক্লাস যদি ভালো লাগে, এই যে আমার ফিজিক্সের এসি 27 ব্যাচের যে সাইকেল 1, সেই সাইকেল 1-এ যুক্ত হয়ে যেতে পারো। এই সাইকেলটাতে আমি একা তোমাদের ফিজিক্সের যা কিছু দরকার খুবই কম্প্যাক্ট আকারে, খুবই গোছানো আকারে তোমাদের পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো খুবই সুন্দর করে তোমাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে তোমার এই সাইকেলটা আছে সেখানে। সো এখানে তোমরা যুক্ত হওয়ার জন্য কি করবা, তোমার গুগলে যে এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করবা, এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করবা, এটার কোর্সেসের ভেতর এই যে এইচএসসি 27 একাডেমিক সাইকেল 1, এটা ডিটেলসে ক্লিক করবা। এই যে এখানে এনরোলে ক্লিক করলেই তুমি হচ্ছে কোর্সের লিঙ্কটা পেয়ে যাবা। সাইকেল 1-এর ভিতর তুমি একটা কোড ইউজ করবা, একটা স্পেশাল কোড, যেই কোডটা হচ্ছে অলরেডি 18 জন যুক্ত হয়ে গেছে, যেই কোডটা হচ্ছে স্পেশাল 200। ঠিক আছে? স্পেশাল 200 আজকে লঞ্চিং লাইভে বলে দিছি। এইটা লিখে তুমি যখন অ্যাপ্লাই করবা, কোর্সের প্রাইসটা 800 টাকা হয়ে যাবে। সো 800 টাকা দিয়েই তুমি হচ্ছে এই পুরো সাইকেল 1টা শেষ করতে পারবা। সো যারা যারা যুক্ত হতে চাও, ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো পরবর্তীতে। সো আশা করি তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই। সো আমরা আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝছো এবং এই জিনিসগুলা করতে পারবা। হোমওয়ার্কগুলা পারবা সবাই? কি মনে হয়, পারবা? পারবা হোমওয়ার্কগুলা সবাই? পারবা না? ঠিক আছে, আশা করি সবাই পারবা হোমওয়ার্কগুলা। ওকে, নাইস। এখন একটা কনসেপ্ট পড়বো। কি কনসেপ্ট? যদি যোগ আকারে থাকে, অন্তরীকরণগুলা যদি যোগ আকারে থাকে, মনে করো তোমার একটা ফাংশন এইরকম যে y equals to t square plus t to the power 4 plus t cube। একটা ফাংশনে অনেকগুলো ভেরিয়েবল যোগ আকারে দেয়া বা গুণ আকারে দেয়া, একটা গুণও থাকতে পারে, সরি গুণ না, যোগ আর বিয়োগটা পড়াচ্ছি, যোগ বা বিয়োগ আকারে দেয়া, শুধু যোগ বিয়োগ, শুধু যোগ বিয়োগের কথা বলছি, কিন্তু গুণের কথা বলি নেই, শুধু যোগ বিয়োগের কথা বলছি, শুধু যোগ বিয়োগের কথা বলছি। সো দেখে মনে হয় আমরা পারবো না, বাট অ্যাকচুয়ালি পারবো। দেখো এইটার অন্তরীকরণের যে মানটা হবে dy বাই dt, সেটা হবে হচ্ছে সবার আলাদা আলাদা অন্তরীকরণের মান। ঠিক আছে? সবার আলাদা আলাদা অন্তরীকরণের মান। তার মানে এই জায়গাতে এটার অন্তরীকরণের মান কত হবে? পাওয়ারটার সামনে যে পাওয়ার থেকে 1 বিয়োগ মানে 2t প্লাস, এখানে প্লাস আছে তাই প্লাস। এটার অন্তরীকরণের মান কত হবে? পাওয়ারটার সামনে যে পাওয়ার থেকে 1 বিয়োগ মানে 4t কিউব মাইনাস, এই যে দেখো এখানে মাইনাস আছে তাই এখানে মাইনাস। এটার অন্তরীকরণের মান কত হবে? 3t স্কয়ার। বুঝছো? মনে হচ্ছে পারবো না, বাট অ্যাকচুয়ালি কিন্তু পারবো। মনে হচ্ছে পারবো না, বাট অ্যাকচুয়ালি কিন্তু পারবো। বুঝছো? বুঝতে পারছো? পারবা না বলো তো সবাই? যদি এরকম যোগ বিয়োগ আকারে থাকে, জাস্ট আলাদা আলাদা অন্তরীকরণ আর কিছুই না। এটার অন্তরীকরণ, এটার অন্তরীকরণ, এটার অন্তরীকরণ, চিহ্নগুলো যেমনি আছে এমনিই থাকবে। ক্লিয়ার সবাই? তার মানে আমরা অন্তরীকরণ কিভাবে নির্ণয় করতে হয় এটা জানি। অন্তরীকরণের একটা ফর্মুলা আমরা পড়ছি এবং ওই ফর্মুলা দিয়ে আমরা বেশ কিছু কঠিন কঠিন বা ইন্টারমিডিয়েট লেভেলের অন্তরীকরণ আমরা করতে পারতেছি। ঠিক আছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে আমাকে একটা কমেন্ট বক্সে সি লিখো। আমি ক্লাসে চাই যে আমার সাথে সবাই কমিউনিকেট করো, তাইলে মনে হবে যে তোমার বাসায় এসে পড়াচ্ছি। বাসায় যেরকম একজন ভাইয়া রাখলে যেরকম এসে পড়াইতো, এরকম মনে হবে যে তোমার একটু পর বকা দিচ্ছি, একটু পর পর ঝাড়ি দিচ্ছি, সো এরকম মনে হবে। ঠিক আছে? সো আমার সাথে কমিউনিকেট করবা বেশি, আমার সাথে বেশি কথা বলবা কমেন্ট বক্সে। ঠিক আছে? সো যেটা বললাম যে এইরকম যোগ বিয়োগ আকারে যদি থাকে একটা বড় ফাংশন, যোগ বিয়োগ আকারে অনেকগুলা টি এর ফাংশন দেয়া, টি স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস বা মাইনাস টি কিউব, এরকম অনেক কিছু দেয়া, তখন তোমার অন্তরীকরণের মানটা হবে হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা অন্তরীকরণ। দেখো 2 স্কোয়ারের অন্তরীকরণ হয়ে যাবে পাওয়ারটার সামনে যাবে পাওয়ার থেকে 1 বিয়োগ, টি টু দি পাওয়ার 4 এর অন্তরীকরণ হয়ে যাবে পাওয়ারটার সামনে যাবে পাওয়ার থেকে 1 বিয়োগ, টি কিউবের অন্তরীকরণ হয়ে যাবে পাওয়ারটার সামনে যাবে পাওয়ার থেকে 1 বিয়োগ। সবগুলোর আলাদা আলাদা অন্তরীকরণ, চিহ্নগুলা যেমনে আছে এমনি, যেমনে আছে এমনি। বুঝছো? বুঝতে পারছো এখন? সবাই বুঝতে পারছো এখন? তখন তোমাকে যে অনেকগুলো রাশি যদি যোগ আকারে থাকে, তখন তোমার অন্তরীকরণের মানটা হবে হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা অন্তরীকরণ, প্রত্যেকের আলাদা আলাদা অন্তরীকরণ, চিহ্নগুলা যেমনি আছে এমনি। যদি যোগ বিয়োগ আকারে থাকে, যদি যোগ বিয়োগ আকারে থাকে, যদি যোগ বিয়োগ আকারে থাকে, অর্থাৎ এই জায়গাতে অন্তরীকরণটাকে তুমি ভাগ করতে পারো, আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারো, আলাদা আলাদা ভাবে ভাগ করতে পারো অন্তরীকরণটাকে। ক্লিয়ার? মুবাসসির গালিব বুঝি নাই বলছিলা? বুঝছো এখন? তার মানে যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে তুমি আলাদা আলাদা অন্তরীকরণ করবা, এটার হিসাব আলাদা, এটার হিসাব আলাদা, এটার হিসাব আলাদা, চিহ্নগুলা যেমনি আছে এমনি থাকবে। আর এতটুকু অন্তরীকরণ কেমনে করতে হয় এটা তো আমরা বুঝছি, এটা তোমরা অলরেডি জানি, তাই না? এটা তো আমরা অলরেডি জানি। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত একটা ফর্মুলাই পড়ছি। কি পড়ছি? পড়ছি হলো যদি y সমান হচ্ছে টি টু দি পাওয়ার n হয়,
তবে এটার অন্তরীকরণটা হবে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। বলো এতটুকু সবাই বুঝছো? তাইলে আমরা একটু সামনের দিকে আগাবো। এতটুকু সবাই বুঝছো? এতটুকু সবাই বুঝছো? বলো এতটুকু সবাই বুঝছো? সবাই বুঝতে পারছো? ওকে, গালিব বুঝছে এবার। ওকে, নাইস। এতটুকু সবাই বুঝতে পারছো আমাকে বলো? ঠিক আছে, সবাই বুঝতে পারছো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা তোমাদেরকে আর একটু ভিজুয়ালাইজ করবো, একটু মজার জিনিস দেখাবো, যেন তুমি ভিতর থেকে ফিল করতে পারো জিনিসটাকে, যেন ভিতর থেকে ফিল করতে পারো একটা জিনিসটাকে। ঠিক আছে, যেন ভিতর থেকে ফিল করতে পারো। এখানে একটা ফাংশন বললাম y = 5, y = 5, y = 5 একটা ফাংশন বললাম, y = 5। ঠিক আছে, এইটাকে যদি আমি গ্রাফে প্লট করাই, দেখো টি এর সাপেক্ষে যদি গ্রাফে প্লট করাই আগের গুলার মতোই, মনে করো যে এক্স অক্ষে টি আছে, যদিও বা এখানে কোনো স্বাধীন চলকের মান নাই, এটা একটা ধ্রুবক, ওয়াই এর মানটা একটা ধ্রুবক, কোনো স্বাধীন চলক নাই, তারপরেও মনে করো আমরা টি এর সাপেক্ষে ওয়াই এরটা প্লট করতেছি। ওয়াই এর ভ্যালু সবসময় 5 না, বলো তো কখনো চেঞ্জ আছে? না, ওয়াই এর ভ্যালু সবসময় 5। দেখো ওয়াই এর ভ্যালু সবসময় 5, কুটির ভ্যালু সবসময় 5, ওয়াই এর ভ্যালু সবসময় 5। এই ফাংশনটার জন্য আমি যদি এক্স এর পরিবর্তন ঘটাই, বা এক্স অক্ষে যেটা আছে এটার যদি পরিবর্তন ঘটাই, তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন ঘটতেছে? ইয়েস অর নো বলো তো? ওয়াই এর কোনো পরিবর্তন ঘটতেছে? বলো, ওয়াই এর কোনো পরিবর্তন ঘটতেছে? বলো, ওয়াই এর কোনো পরিবর্তন ঘটতেছে? ইয়েস অর নো? গ্রাফটা দেখেই বলো, ইয়েস অর নো? নো, ওয়াই এর কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। এক্স এর বা এক্স অক্ষের যেটা আছে এটার পরিবর্তন ঘটাইলে ওয়াই অক্ষের কোনো পরিবর্তন ঘটছে না, ওয়াই অক্ষের 5 আছে। তাইলে আমাদের কনসেপ্ট অনুযায়ী ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন, এক্স অক্ষে যেটা আছে ওইটার পরিবর্তন ঘটালে ওয়াই এর পরিবর্তন হচ্ছে না, ওয়াই এর পরিবর্তনটা 0। তাহলে অন্তরীকরণের মান কত? একটু অনুধাবন করে উপলব্ধি করে বলো, অন্তরীকরণের মান কত হবে? অন্তরীকরণের মান হবে 0, তাই না? dy/dt এটা অবশ্যই 0 হওয়া উচিত, কারণ টি এর ক্ষুদ্র চেঞ্জ করলে ওয়াই এর কোনো চেঞ্জ হয় না, ওয়াই এর চেঞ্জটা 0, তার মানে এটার ডিফারেন্সিয়েশনের মানও হবে 0। ক্লিয়ার? তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যেগুলা ধ্রুব রাশি, যেগুলা ধ্রুব রাশি, ধ্রুব রাশির অন্তরীকরণের মান, ধ্রুব রাশির অন্তরীকরণের মান হয় 0। ধ্রুব রাশির অন্তরীকরণের মান বা ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন এটার মান হয় 0। তাইলে আমি যদি এরকম করি y = 512, এটারও যদি অন্তরীকরণ করি কত আসবে বলো তো? 0ই আসবে। y = 1 লক্ষ, যত বড় রাশি হোক না কেন এটার ডিফারেন্সিয়েশন কত আসবে বলো তো? 0ই আসবে। কারণ কি? এটার মান একটা ধ্রুবক, এটার মান পরিবর্তন হচ্ছে না। এখন তুমি যদি ম্যাথমেটিক্যালি দেখো, তাহলে এই 5 মানে হচ্ছে 5 × t⁻0, 5 × t⁻0, 5 × t⁻0, এইরকম ম্যাথমেটিক্যালি তুমি যদি দেখো। সো আগের যে ফর্মুলাটা ছিল যে dy/dt, এটা মানে হচ্ছে পাওয়ারটা সামনে আসবে, মানে 0টা সামনে গুণ হবে, এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, মানে টিটা হয়ে যাবে -1। তাহলে এই যে 0 দিয়ে গুণ হলে সবটাই তো 0 হয়ে যাবে, তাই না? সো আমরা ম্যাথমেটিক্যালিও দেখলাম, আমাদের সেম ফর্মুলা দিয়েও আমরা উত্তরটা দেখলাম, এবং উপলব্ধিও করতে পারলাম এই জিনিসটা যে ধ্রুব রাশির অন্তরীকরণ কত হয় বলতো? একটা ধ্রুব রাশির অন্তরীকরণ হয় 0। একটা ধ্রুব রাশির অন্তরীকরণ কত হয় বলতো? 0। ক্লিয়ার? ওকে, ওকে, নাইস। যদি নাইস হয় এই অন্তরীকরণগুলা করো, দেখো এই অন্তরীকরণগুলা করো, এটার অন্তরীকরণ কত হবে? dy/dt। দেখো 5 আগে থেকেই ছিল, 5 আগে থেকেই ছিল, তার উপর আসবে আরো 2, তাই না? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তার মানে এখানে হয়ে যাবে 10t। এটার অন্তরীকরণ কত হয়ে যাবে? 10t। আমার আগে উত্তর করো পরেরগুলা, পরেরগুলা আমার আগে উত্তর করো তোমরা, পরেরগুলা আমার আগে উত্তর করো তোমরা, পরেরগুলা আমার আগে উত্তর করো তোমরা, আমার আগে উত্তর করো, পরেরগুলা আমার আগে উত্তর করো। পরেরটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে? 20t। ভেরি গুড। এটার উত্তর হয়ে যাবে 10 × 2 × t, তার মানে 20t। পরেরটার উত্তর কত হবে? আমার আগে করো সবাই, আমার আগে রিপ্লাই দাও কমেন্ট বক্সে, দেখি আমার আগে রিপ্লাই দাও। এটা কত হবে বলো? 5 এখানে আছে, আরো আসবে 3, আর এখানে পাওয়ারটা হয়ে যাবে স্কয়ার, তার মানে 15t², তাই না? ইয়েস, 15t²। ওকে, হাসনাত জাহান সবার আগে উত্তর দিচ্ছে,
সবাই আরো স্পিড বাড়াও। পরেরটার উত্তর কত হবে বলো? dy/dt, এটার উত্তর কত হবে? উত্তর কত হবে বলো? এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে হচ্ছে 4টা সামনে আসবে, মানে 7 × 4 এটা সামনে চলে আসবে, t³, তার মানে 4 × 7 = 28 t³। এটা হচ্ছে তোমার উত্তর। খুবই সুন্দর অ্যান্ড মজার জিনিস, খুবই সুন্দর অ্যান্ড মজার জিনিস। বুঝতে পারছো সবাই? যদি বুঝতে পারো তাইলে আমাকে এখন এটা উত্তর করে বলো তো, এটা উত্তর করে বলো তো কত হয়। আমি তোমাকে বললাম y = 5t³ + 7t² + 5t + 312, এটার অন্তরীকরণের মানটা কত হবে? আমি বলছিলাম যোগ বিয়োগ থাকলে কি করবা? জাস্ট আলাদা আলাদা ভাবে চিন্তা করবা, আর কিছুই না। মাথা কাটানোর কোনো দরকার নেই, জাস্ট আলাদা আলাদা ভাবে অন্তরীকরণ করবা, মাথা কাটানোর কোনো দরকার নেই। তাহলে আমার আগে উত্তর করে ফেলো তো তোমরা, মাথা কাটানোর কোনো দরকার নেই, আলাদা আলাদা ভাবে উত্তর করে দাও, আলাদা আলাদা ভাবে উত্তর করে দাও, আলাদা আলাদা ভাবে উত্তর করে দাও। বলো তো কত আসে, কত আসবে? সিরিয়ালি লেখো, মানে একটা একটা করে অন্তরীকরণ করে মানটা লিখে যাও, তাইলেই হবে, একসাথে পুরোটা লিখতে হবে না, একটা একটা করে বলে যাও। আমি বলছিলাম আলাদা আলাদাভাবে চিন্তা করবা। তাহলে এই প্রথম টুকুর অন্তরীকরণের মান কত আসবে? প্রথম টুকুর অন্তরীকরণের মান কত আসবে বলো? প্রথম টুকুর অন্তরীকরণের মান কত আসবে? এই তো ঠিক আছে, প্রথম টুকুর অন্তরীকরণের মান আসবে হচ্ছে 3 × 5 = 15 t²। এখন আরো বড় হইছো, এখন আরো তাড়াতাড়ি করতে হবে, এখন বড় হইছো, আরো তাড়াতাড়ি করতে হবে। 3 × 5 = 15 আর t², 7 × 2 = 14 আর t, এখানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার তো 1, তার মানে 5 5ই থাকবে, t এর টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে এনিথিং পাওয়ার 0 মানে 1, শুধু 5ই পড়ে থাকবে। আর এটাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, নাইস, ভেরি গুড, ভেরি গুড। সবাই পারতেছো, সবাই পারতেছো, সবাই পারতেছো। সবাই যদি পারো, আমরা একটা কঠিন ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব। যারা পারবা, ঠিক আছে, যারা পারবা তোমাদের জন্য কি গিফট দেওয়া যায় বলো তো? এটা যারা পারবা, এটা যে পারবা তাকে কি গিফট দেওয়া যায় বলো তো? কি গিফট দেওয়া যায়? ম্যাথটা হচ্ছে এটার অন্তরীকরণের মান বের করবা, যে √t + 1/, বলো তো কি গিফট দেওয়া যায়? সো এটা হচ্ছে তোমরা সলভ করবা, এটা হচ্ছে তোমরা সলভ করবা, এটা হচ্ছে তোমরা সলভ করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা সলভ করবা। কি গিফট দেওয়া যায় বলো? জার্সি তো এখন নাই, জার্সি থাকলে দিয়ে দিতাম, জার্সি তো এখন নাই, এ জার্সি ছাড়া কি গিফট দেওয়া যায়? আচ্ছা, সো তোমাদেরকে একটু মনে আছে আমার যে লঞ্চিং লাইভে একটু আগে একটা গিফট দিছিলাম, যারা যারা লঞ্চিং লাইভে কমেন্ট করছে 30 জনকে আমার কোর্সে 50% ডিসকাউন্ট দিছিলাম। সো এই ম্যাথটা যার সলভটা আমার চোখে আগে পড়বে, যে আগে পোস্ট করবা এটা না, কিন্তু যারটা আমার চোখে আগে পড়বে, সবার ফার্স্টে যারটা আমার চোখে পড়বে, সবার ফার্স্টে আমার চোখে যারটা পড়বে তাকে 50% ডিসকাউন্ট দিব। ঠিক আছে, সবার আগে যারটা আমার চোখে পড়বে তাকে আমি ইনবক্স করে 50% ডিসকাউন্টের কোডটা দিব। ঠিক আছে, ফেয়ার এনাফ, সুন্দর ডিল। সো যারটা আমার চোখে আগে পড়বে, যারটা আমার চোখে আগে পড়বে শুধু তাকে এই জিনিসটা দিব। ঠিক আছে, বলো ডিল কিনা? পারতে হবে, মানে হইতে হবে, কিন্তু মানে জাস্ট আমার চোখে পড়লেই হবে না, একটা কারেক্ট হতে হবে। ঠিক আছে, ওকে। কই পোস্ট করবা? আমার যে ফেসবুক গ্রুপ আছে বা এএসজি গ্রুপ বা 27 ব্যাচের যে এসিএস এর অফিসিয়াল গ্রুপ আছে সেটার মধ্যে যে কোনোটা 27 ব্যাচের অফিসিয়াল গ্রুপটার পোস্টটাই বেশি প্রিফার করব, কারণ ওই জায়গাতে তোমাদের 27 ব্যাচের সবাই আছে। সো ওইটার মধ্যেই পোস্ট করো, ওইটার মধ্যে আমি আগে দেখবো 27 ব্যাচের যে কোর্সটা। ঠিক আছে, ওকে, তাইলে আমরা একটু সামনের দিকে আগাই। বলো ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ছি সবাই ততটুকু ক্লিয়ার? বলো তো আমাকে, এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ছি সবাই ততটুকু ক্লিয়ার একদম?
এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ছি সবাই একদম ক্লিয়ার ততটুকু? হ্যাঁ, শুধু এই ম্যাথটার জন্য তোমার হচ্ছে পুরস্কারটা, শুধু এই ম্যাথটার জন্য। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, ডান ডান ডান, সবাই ক্লিয়ার। সো যারটা সবার প্রথমে আমার চোখে পড়বে তাকে আমি ইনবক্স করব, ঠিক আছে? তাইলে আমরা একটু সামনের দিকে আগাই। এখন সব তো আর এই ফরম্যাটে থাকবে না, আমরা কোনগুলা শিখছি? শুধু y ইকুয়ালস টু t টু দি পাওয়ার n, শুধু এই রকমের ফাংশনের গুলা অন্তরীকরণ করা শিখছি। বাট সব তো আর এই ফরম্যাটে থাকবে না, উদ্ভট উদ্ভট টাইপের ফাংশন হইতে পারবে না বলো তো? হইতে পারবে। সো সব তো আর এই রকমের থাকে না। সো আমাদের sin x একটা ফাংশন হইতে পারে, cos x একটা ফাংশন হইতে পারে, ln x একটা ফাংশন হইতে পারে, e টু দি পাওয়ার x একটা ফাংশন হইতে পারে। সো কিছু বেসিক ফাংশনের ডিফারেন্সিয়েশনের মানটা আমাদের ফর্মুলা হিসেবে মুখস্থ করতে হয়। সব তো আর এইরকম ভাবে আমরা ভিজুয়ালাইজ করে করে, মানে বুঝে বুঝে অনুধাবন করে করে করতে পারবো না। হ্যাঁ, সবগুলার প্রমাণের সময় তুমি অনুধাবন করতে পারবা, কিন্তু ফর্মুলাটা আলটিমেটলি তোমাকে মনে রাখতে হবে। যেমন এটার ফর্মুলাটা তুমি মনে রাখতেছো, dy/dt ইকুয়ালস টু পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ। এটা যেমন মনে রাখতেছো, সবগুলা ফর্মুলা এইভাবে তোমাকে মনে রাখতে হবে। কয়েকটা ফর্মুলা আছে, এটা তোমার ম্যাথ বইয়ের ক্যালকুলাস অধ্যায়ে পাবা। যদি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার t হয়, e টু দি পাওয়ার t, এটার অন্তরীকরণ করলে অন্তরীকরণের মানটাও e টু দি পাওয়ার t হয়, ঠিক আছে? সো e টু দি পাওয়ার t এটা হচ্ছে তোমার ওই গরু, বুঝছো? আর এই d/dt হচ্ছে শকুনের দোয়া। সো শকুনের দোয়ায় গরু মরে না। সো গরু যেটা আছে শকুনের দোয়ায় মরে না, যেমনি আছে এমনি আছে, ঠিক আছে? কই পোস্ট করবা? ACS HSC 27 অফিসিয়াল যে গ্রুপটা, ACS অফিসিয়াল গ্রুপ লিখে সার্চ করলে পেয়ে যাবা। যেটা বলতেছিলাম, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। e টু দি পাওয়ার t এর মনে রাখবা, e টু দি পাওয়ার t হচ্ছে শকুন, ওকে? বা এটা হচ্ছে গরু, ঠিক আছে? e টু দি পাওয়ার t এটা হচ্ছে গরু, আর d/dt বা ডিফারেন্সিয়েশন হচ্ছে শকুন। শকুনের দোয়ায় গরু মরে না। সো e টু দি পাওয়ার t এর কোনো চেঞ্জ নাই, এটার অন্তরীকরণটাও একই, ঠিক আছে? অন্তরীকরণটাও একই। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে। এখন বলতে পারো যে ভাই এইটা তাহলে কেমনে আসলো? এটা তো আর আগের গুলার মতো ফিল পাচ্ছি না, যে n t টু দি পাওয়ার n-1 ওই রকম যেটা ফিল করছিলাম, এটা তো ফিল পাই নাই। সো এটা ফিল পাওয়ার জন্য তোমাকে একদম বেসিক্সে যাইতে হবে, যে তোমার কেমনে বের করি। মানে তোমাকে এই রোলে যাইতে হবে, যে y ইকুয়ালস y প্লাস ডেল y ইকুয়ালস টু, আমরা কি করছিলাম? t এর অল্প চেঞ্জ করছিলাম, t প্লাস ডেল t। তখন এই e টু দি পাওয়ার ফাংশনকে এক্সপ্যান্ড করার একটা মেকানিজম আছে, সেই মেকানিজমে এক্সপ্যান্ড করে টোরে তোমার এই জিনিসটা আনতে হবে। সো এত ডিপে আমার যাচ্ছি না, আমরা মনে করো ফিজিক্সের জন্য ফর্মুলাগুলা মনে রাখলেই আমাদের হইল। তারপর মনে রাখবা, sin x কে ডিফারেন্সিয়েশন করলে y যদি sin x হয় বা sin t হয় ফাংশনটা, এটার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে হচ্ছে cos t। কি হয়ে যাবে? এটার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হয়ে যাবে কি বলতো? cos t। এটার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি হয়ে যাবে বলতো? cos t। ক্লিয়ার? সাইন হয়ে যাবে cos হয়ে যাবে মাইনাস সাইন, ওকে? এটার যে অন্তরীকরণের মানটা সেটা হয়ে যাবে মাইনাস সাইন টি। আর ln যেটা লন, এটার যে অন্তরীকরণের মানটা সেটা হয়ে যাবে 1/t, ঠিক আছে? 1/t। সো এইগুলা ফর্মুলা আকারে এই চারটা আমাদের মনে রাখতে হবে, একদম বেসিক। যে e টু দি পাওয়ার t, এটার অন্তরীকরণ e টু দি পাওয়ার t, sin t হয়ে যাবে cos t হয়ে যাবে মাইনাস sin t, আর ln t এর অন্তরীকরণ হচ্ছে 1/t। বলো চারটা ফর্মুলা মনে থাকবে সবার? চারটা ফর্মুলা, এই চারটাই জাস্ট তোমার একটু মুখস্থ করো, তাইলে ফিজিক্সের জন্য এনাফ। এগুলা কেমনে আসছে ইন ডিটেলস ফিল করবা তোমরা হচ্ছে ম্যাথে। আমরা হচ্ছে বেসিকটা ফিল করছি, যে অন্তরীকরণ কাকে বলে, এই বেসিকটা ফিল করছি। এখন এই চারটা ফর্মুলা আমাদের জাস্ট একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। বলো ক্লিয়ার সবার? ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই বলো আমাকে ক্লিয়ার কিনা? এতটুকু সবাই বলো আমাকে ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা মজার জিনিস শিখাবো, যেটাকে বলা হয় চেইন রুল। দেখো, এই রুলটা আসলে অন্তরীকরণের 2 নম্বর অধ্যায়ে যেয়ে পড়বা। তার মানে আমাদের আরো অ্যাডভান্স হইছি, আমরা আরো অ্যাডভান্স হইছি। সো এই চেইন রুলটা আমরা পড়বো। দেখো, খুবই মজার। এই চেইন রুলটা আমরা পড়বো। চেইন রুলের আগে তোমাকে যদি এই ফাংশনটা দেই, তুমি অন্তরীকরণ করতে পারবা না বলো তো? যে y ইকুয়ালস টু t কিউব প্লাস 3t স্কোয়ার প্লাস সাইন x প্লাস e টু দি পাওয়ার x বা সাইন t বলি
sin t প্লাস e টু দি পাওয়ার t প্লাস 4t টু দি পাওয়ার 4। বলো এটার অন্তরীকরণ করতে পারবে না? ইয়েস, সবার পারা উচিত। ইজি না? একদম ইজি না? সবাই পারা উচিত যে আলাদা আলাদা অন্তরীকরণ করবা, যে dy বাই dt ইকুয়ালস টু 3t স্কয়ার, তাই না? এখানে হয়ে যাবে হচ্ছে 6t, এখানে হয়ে যাবে sin হয়ে যাবে cos t, e টু দি পাওয়ার t টু দি পাওয়ার t থাকবে, এটা শকুনি দ্বয় গুণ মরে না, আর এখানে হচ্ছে 4 + 20t কিউব। বলো বুঝছো সবাই? আমার আগে সলভ করতে পারছো কে কে? হাত তুলো তো দেখি। আমার আগে কে কে সলভ করতে পারছো? আমার আগে কে কে সলভ করতে পারছো বলো তো দেখি। আমার আগে কে কে সলভ করতে পারছো? আমার আগে কে কে সলভ করতে পারছো দেখি। পারছো আমার আগে? হ্যাঁ, আমার আগে সলভ করতে পারছো? ঠিক আছে, মুবাসসির। ওকে, আর কে কে? ঠিক আছে, ভেরি গুড, হাসনাত জাহান। এখন এটা তো বুঝছি সবাই, রাইট? এটা বুঝলে সিমিলার টাইপেরই একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, মনে করো যে ডি ওয়াই সমান, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে 3t টু দি পাওয়ার 5 প্লাস 1/√t প্লাস 3√t স্কোয়ার প্লাস হচ্ছে sin t প্লাস হচ্ছে ln t। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক 4, হোমওয়ার্ক 4, যেটা সলভ করে কই আপলোড করবে? এসিএস এর যে 27 ব্যাচের অফিসিয়াল গ্রুপ আছে সেখানে। ঠিক আছে, আপনার পরে পেরেছি। ওকে, ভেরি গুড, সততার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সুরাইয়া শিমু। ঠিক আছে, নাইস। সো এটাও পারবা সবাই, একইভাবে করবা। এখন আমরা একটা চেইন রুল পড়বো, এটা আসলে আমার পার্সোনালি খুবই মজার রুল, এটাকে আমি বস্তা রুলও বলবো। ঠিক আছে, কি বলবো? বস্তা রুল, বস্তা রুল। ঠিক আছে, বস্তা রুল, বস্তা রুল পড়বো। ঠিক আছে, বা চেইন রুল, বা চেইন রুল বলতে বস্তা জিনিসটা মনে রাখবা, তাইলেই হবে। চেইন রুল বলে এটাকে, চেইন রুল। দেখো আমরা ফাংশনটা যদি একটু চেঞ্জ করে দিই, দেখো y ইকুয়ালস টু, আমরা এখন তোমাকে দিলাম sin t স্কয়ার। এখন তুমি পড়লাম মহা বিপদে। কি বিপদে ভাইয়া? আমি টি স্কয়ারের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন জানি, যে টি স্কয়ারের ডিফারেন্সিয়েশন হইল 2t, sin t এর ডিফারেন্সিয়েশন জানি, যে sin t এর ডিফারেন্সিয়েশন হইল cos t। বাট সাইনের ভিতরে যদি টি স্কয়ার থাকে তাহলে কাহিনীটা কি হবে? এই কাহিনীটা আমি একবার বলবো, মনের মধ্যে গাইথা নিবা, দেখবা যে জীবনেও ভুলবা না। জাস্ট একবার মনের ভিতরে এই জিনিসটা অনুধাবন করতে হবে, জাস্ট একবার মনের ভিতরে এই জিনিসটা অনুধাবন করতে হবে। মানে আমরা আলাদা আলাদা দুইটাই পারি, বাট একটার পেটের ভিতরে একটা থাকলে পারি না। এইটাকে সমাধান করতে হলে আমাদের লাগবে বস্তা মেথড বা চেইন রুল। ঠিক আছে, দেখো তুমি পারো কি? তুমি পারো সাইনের পেটের ভিতর যদি টি থাকে তাইলে পারো। দেখো সাইনের পেটের ভিতর যদি টি থাকে তাইলে তুমি পারো, তাই না? তাহলে তো পারো। বাট সাইনের পেটের ভিতর টি স্কোয়ার আছে, আমার সাথে একটু কমিউনিকেট করো, তাহলে দেখবে ইজি লাগতেছে। সাইনের পেটের ভিতর টি থাকলে তুমি পারো, বাট সাইনের পেটের ভিতর এখন টি স্কোয়ার। তুমি কি করবা? সাইনের পেটের ভিতর যেটা আছে এটাকে একটা বস্তার ভিতর বলবো। এই যে দেখো একটা বস্তার ভিতর আছে, বস্তার ভিতর আছে। এই বস্তার ভিতর কি আছে এটা তুমি ভুলে যাবা। তাইলে তুমি কি পাচ্ছ? y ইকুয়ালস টু সাইন বস্তা, y ইকুয়ালস টু সাইন বস্তা, তাই না? এখন এটাকে যদি তুমি অন্তরীকরণ করো, সাইন টি এর ডিফারেন্সিয়েশন কি? সাইন টি এর অন্তরীকরণ কি? cos টি। তাহলে সাইন বস্তার অন্তরীকরণ কি? cos বস্তা। তার মানে এখানে কি হয়ে যাবে বলো তো? cos বস্তা। বস্তার ভিতর কি ছিল? বস্তার ভিতর টি স্কয়ারই ছিল। দেখো আমরা কি করলাম? আমরা সাইন টি এর অন্তরীকরণ জানি, cos টি এর অন্তরীকরণ মানে সাইন টি স্কয়ারের অন্তরীকরণ জানি না। সো আমরা কি করলাম? টি স্কয়ার একটা বস্তায় বললাম, ভুলে গেলাম এখানে কি আছে। তাইলে এইটার অন্তরীকরণ হবে হচ্ছে সাইন টি এর অন্তরীকরণ cos টি। তাইলে সাইন বস্তার অন্তরীকরণ cos বস্তা। ঠিক আছে, আলাদা আলাদা নিজেদের জায়গাতে অন্তরীকরণ করে দিলে হবে না। অনেকে এটা করতেছো, আলাদা আলাদা নিজেদের জায়গাতে অন্তরীকরণ করে দিচ্ছ, এটা হবে না। সাইন বস্তা, এটার অন্তরীকরণ cos বস্তা, তার মানে cos টি স্কয়ার। কিন্তু আরেকটু কাজ তোমার করা লাগবে। যেটাকে মনে মনে বস্তা ধরছিলা ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। মনে মনে বস্তা মানে গুণ আকারে, ঠিক আছে? এটার সাথে গুণ হবে কি? যেটাকে মনে মনে বস্তা ধরছিল এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তার মানে টি স্কয়ারকে অন্তরীকরণ করলে কত আসবে? 2t। এটাই হচ্ছে এটার অন্তরীকরণের মান। তার মানে আমি যদি তোমাকে সুন্দর করে লিখি যে y ইকুয়ালস টু sin t স্কয়ার, এটার অন্তরীকরণ কত হবে? এটা dy বাই dt কত হবে বলো?
cos t স্কয়ার ইনটু 2t। বুঝছো? জিনিসটা খুবই মজার। জাস্ট যেটা পারতেছো না, যেটার জন্য পারতেছো না, যেটা তোমাকে ঝামেলা করতেছো, এটা বস্তায় ভরে ফেলো। তাহলে সাইন এটার ভিতরে একটা বস্তায় ভরে ফেলো। সো সাইন বস্তা, এর ভিতরে কি আছে ভুলা যাও। সাইন বস্তার অন্তরীকরণ কস বস্তা। বাট যেটা বস্তা ধরছিলা, বস্তারে আরেকবার করতে হবে, একটা চেইনের মতো বারবার করতে হচ্ছে। এই কারণে এটাকে বলা হয় চেইন রুল। বলো বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? আমাকে বলো তো, বুঝতে পারছো সবাই? যদি বুঝে থাকো আমাকে এটা উত্তর করে দাও তো। যারা যারা বুঝছো এটা উত্তর করে দাও। যে এখন ফাংশনটা আমি তোমাকে বললাম, আমরা কিন্তু খুবই কঠিন ম্যাথ করতেছি। তুমি ম্যাথের 9.2 খুলে প্রায় চ্যাপ্টারের অর্ধেক ম্যাথ করে ফেলতে পারবা। ম্যাথ বইয়ের 9.2 অধ্যায় খুলে প্রায় অর্ধেক ম্যাথ করে ফেলতে পারবা। ঠিক আছে, যতটুকু কনসেপ্ট পড়ে ফেলছো 9.2 সবটাই করে ফেলতে পারবা। ধরতে গেলে 9.2 সবটাই করে ফেলতে পারবা। ফাংশনটা হচ্ছে e টু দি পাওয়ার এক্স স্কোয়ার বা e টু দি পাওয়ার টি স্কোয়ার। খেয়াল করে দেখো, e টু দি পাওয়ার টি স্কোয়ার। এখন আমাদের অসুবিধা হইলো, আমরা e টু দি পাওয়ার টি এর ডিফারেন্সিয়েশন জানি, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন জানি, বাট e টু দি পাওয়ার টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন জানি না। সো কি করব? মনে মনে বস্তায় ভরে ফেলবো। সো এই বস্তার ভিতর কি আছে আমার দেখার দরকারও নাই। বস্তার ভিতর কি আছে আমার আগে দেখার দরকারই নেই। সো তুমি এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি কি হবে বলো তো? e টু দি পাওয়ার বস্তা, এটা ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার বস্তা। ফর্মুলা তো এটাই ছিল, e টু দি পাওয়ার বস্তা ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার বস্তাই, তাই না? e টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার বস্তাই। বস্তার ভিতরে টি স্কয়ার ছিল, ভিতরে লিখে দিছি। বাট আরো কাজ আছে, যেটা রে বস্তা ধরছিলা মনে মনে, ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে এখানে আরেকবার টি স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে বস্তার ভিতর থেকে 2t বের হয়ে আসবে। বলো বুঝছো সবাই? মজা লাগতেছে? হ্যাঁ ভাই ব্রাদার, মজা লাগতেছে? বলো তো মজা লাগতেছে? মজা লাগতেছে সবার? আমি গ্যারান্টি দিচ্ছি তুমি 9.2 বা 9.3 এর প্রায় অর্ধেক ম্যাথ করে ফেলতে পারবা ম্যাথ বইয়ের, যতটুকু কনসেপ্ট পড়ে ফেলছো। ঠিক আছে, পারতেছো সবাই? ঠিক আছে, সো আশা করি পারবা, আশা করি সবাই পারবা, আশা করি সবাই পারবা। আমি তোমাদের আরেকটা কঠিন ম্যাথ যদি তোমাদের দেই, যে আমি তোমাকে বললাম y ইকুয়ালস টু ln t কিউব, এটা y ইকুয়ালস টু ln t কিউব। সো আমি ln t এর ডিফারেন্সিয়েশন জানি, বাট ln t কিউবের ডিফারেন্সিয়েশন জানি না। সো আমি কি করবো? যে এটা আমরা ঝামেলা করতেছি, ওটা বস্তার মধ্যে ভরে ফেলি, বস্তার ভিতরে আমি তাকায়ও দেখবো না। তাইলে ln এর ডিফারেন্সিয়েশন কি? ln বস্তার ডিফারেন্সিয়েশন কি? 1 বাই বস্তা। এটা হচ্ছে ln বস্তার ডিফারেন্সিয়েশন বা ln t এর ডিফারেন্সিয়েশন। ln এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই t, এরকম। সো ln বস্তা মানে 1 বাই বস্তা, বাট বস্তাকে আরেকবার করতে হবে। বস্তাকে আরেকবার করলে তোমার 3t স্কয়ার চলে আসবে। ঠিক আছে, ওকে, খুব নাইস, বুঝছি সবাই, বুঝছি। এগুলা বুঝলে আমি এখন আরো বেশ কিছু ম্যাথ করতে পারবো, আরো বেশ কিছু ম্যাথ করতে পারবো। দেখো ম্যাথগুলা কোথায়, দেখো আমি আরো বেশ কিছু ম্যাথ করতে পারবো। ম্যাথগুলা হচ্ছে এইরকম, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বা e টু দি পাওয়ার 5x বা 10x বা 10t, যেটাই বলো না কেন, স্বাধীন চলক t নাও। ওকে, এটা আমাকে বলো অন্তরীকরণ করে উত্তর কত হবে? e টু দি পাওয়ার t এর জানো বা 10t এর জানো না, তো এটা বস্তায় ভরে ফেলো। তাহলে বস্তায় বললে e টু দি পাওয়ার বস্তার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার বস্তায়, তাইলে e টু দি পাওয়ার 10t এই। বাট বস্তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে 10t কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে শুধু 10। তার মানে 10 e টু দি পাওয়ার 10, এটা হচ্ছে তোমার উত্তর, 10 e টু দি পাওয়ার 10, তাই না? বলো তো, বুঝছো? আবার y ইকুয়ালস টু sin 5x, এটার বা 5t, এটার অন্তরীকরণ কত আসবে? দেখো sin t এর অন্তরীকরণ তুমি জানো যে sin t এর অন্তরীকরণ হচ্ছে cos t, cos 5t। তার মানে sin এটার ভিতরে বস্তা ভরে ফেলো, sin বস্তার অন্তরীকরণ cos বস্তা, বাট বস্তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, 5t কে অন্তরীকরণ করলে 5 চলে আসবে। বুঝতে পারছো? বলো মজা কিনা জিনিসগুলা? সবার মজা লাগছে? সবার মজা লাগছে বলো তো? 5t এর অন্তরীকরণ তো 5, কারণ পাওয়ারটার সামনে হবে পাওয়ার থেকে 1 বিয়োগ। বলো মজা লাগছে জিনিসটা? মজা লাগছে সবার? হ্যাঁ, ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার? ওকে, সো লাস্ট কনসেপ্ট, এটা জানলেই মোটামুটি আমাদের ডিফারেন্সিয়েশন শেষ, আমাদের ফিজিক্সের জন্য যা লাগবে সবটা শেষ। এই লাস্ট কনসেপ্টটা জানলেই আমাদের ডিফারেন্সিয়েশন সবটা শেষ, মানে যা যা কনসেপ্ট লাগবে সব শেষ।
ঠিক আছে, যা যা কনসেপ্ট লাগবে সব শেষ। এটা হচ্ছে যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, এটাকে বলা হয় ইউবির ফর্মুলা। যদি ইউ একটা ফাংশন হয় এক্স এর বা টি এর, ভি আরেকটা ফাংশন হয় এক্স এর বা টি এর, দুইটা ফাংশন গুণ আকারে থাকে, দেখো যোগ আকারে থাকলে কি হয় এটা আমরা জানি, টি কিউব প্লাস টি স্কোয়ার, আমরা জানি ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা হয়ে যায়। বাট গুণ আকারে থাকলে আলাদা আলাদা করতে পারবো না। মনে করো এরকম আছে, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি ইনটু সাইন টি, এরকম আছে। এরকম থাকলে আমরা আলাদা আলাদা করতে পারবো না, যোগ থাকলে আলাদা আলাদা করতে পারবো, এরকম থাকলে আলাদা আলাদা করতে পারবো না। তার মানে দুইটা ফাংশন গুণ আকারে আমাদের আছে। সো এইটার অন্তরীকরণের রুল হইলো এরকম, ঠিক আছে? একজন বসে থাকবে, আরেকজন অন্তরীকরণ হবে, আরেকজন বসে থাকবে, আরেকজন অন্তরীকরণ। অনেক সময় ছোটবেলায় ব্যাডমিন্টন খেলার সময় কি হইতো, মনে করো তুমি একটা গেম খেলতেছো তোমার পিসিতে, ছোটবেলায় টিভিতে এই জিনিসটা হয়। হ্যাঁ, মনে করো তুমি তোমার বোনের সাথে বা ভাইয়ের সাথে টিভি দেখতেছো। সো একটা টিভি দুইজন দেখতে হবে। সো কি করতা, একজন একটা টিভি দেখে, তোমার বোন মনে করো সে স্টার প্লাস দেখতেছে বা কোনো একটা গান শুনতেছে বা স্টার জলসা দেখতেছে, ভাইয়ের কিন্তু বসে থাকা লাগতেছে। একটু পরে ভাই দেখবে কি ফুটবল খেলা বা WWE বা রেসলিং, ছেলেরা যেগুলো দেখে, তখন বোন কিন্তু বসে থাকতেছে। তার মানে অন্তরীকরণের গুণের সিস্টেমটা এইরকম। তাহলে সিস্টেমটা কি, একজন বসে থাকবে, আরেকজন অন্তরীকরণ হবে, আরেকজন বসে থাকবে, আরেকজন অন্তরীকরণ হবে। জাস্ট এটা মনে রাখবা। কি কি, তাইলে প্রথমে ইউ বসে থাকবে, ভি এর অন্তরীকরণ করবা, প্লাস ভি বসে থাকবে অ্যাজ ইট ইজ, ইউ এর অন্তরীকরণ করবা। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক রুল। একটা অন্তরীকরণ, একটা বসে থাকবে, একটা অন্তরীকরণ, একটা বসে থাকবে, দ্যাটস ইট। আর মধ্যে হবে প্লাস। তাইলে তোমাকে যদি বলি যে তোমার কাছে দুইটা ফাংশন আছে এরকম, যে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি একটা ফাংশন, এটার সাথে গুণ আকারে আছে টি স্কোয়ার, তাইলে এটার অন্তরীকরণ হবে একটা বসে থাকবে। এখন কোনটা, যে কোনোটা তুমি বসাইতে পারো। মনে করো টি স্কোয়ার বসে আছে, এইটার অন্তরীকরণ হবে, এটার অন্তরীকরণ সেম ই টু দি পাওয়ার টি এই। এখন এইটা বসে থাকবে, ই টু দি পাওয়ার টি বসে থাকবে, টি স্কোয়ারের অন্তরীকরণ হবে, টি স্কোয়ারের অন্তরীকরণ 2t। দেখছো, খুবই মজার, বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার বলো তো আমাকে। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা যে একজন বসে থাকবে, আরেকজন অন্তরীকরণ হবে, একজন বসে থাকবে, আরেকজন অন্তরীকরণ করবে, দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার বলো তো, সবাই ক্লিয়ার সবাই বলো ইয়েস ক্লিয়ার। সো এতটুকু করলেই আমাদের ফিজিক্সের বেসিকটার জন্য, ফিজিক্সের পড়ার জন্য যতটুকু অন্তরীকরণ দরকার সবটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, এগুলাও সলভ করবা, এগুলাও তোমরা সলভ করবা, কারণ অনেকে ম্যাথ বই কিনো নাই। সো তোমাদের হোমওয়ার্ক নাম্বার 4 এইটা, এই সবগুলা ম্যাথ সলভ করবা। দেখো এখানে দুইটা গুণ আকারে আছে, এটা তুমি দুইটা অ্যাপ্রোচে করতে পারো। প্রথমে গুণ করে নিতে পারো, তারপর নর্মাল নিয়মে করতে পারো, অথবা তোমার ইউবি নিয়মে করতে পারো, যে একটা বসে থাকবে একটা অন্তরীকরণ, একটা বসে থাকবে একটা অন্তরীকরণ। ঠিক আছে, ট্রাই করবা, এটা একটু কঠিন, সো ট্রাই করবা। তারপর এটা এখানে কি রুল অ্যাপ্লাই করতে হবে, চেইন রুল, মানে বস্তা মেথড। তুমি টি টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ পারো, বাট এখানে টি এর জায়গায় আছে এই বস্তা, সো বস্তা টু দি পাওয়ার এন, তাহলে এটার অন্তরীকরণ হয়ে যাবে বস্তা, মানে পাওয়ারটা সামনে আসবে, বস্তার পাওয়ার 1 বিয়োগ বস্তার ভিতর কি আছে, টি স্কোয়ার প্লাস 1। এই বস্তাটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, তার মানে চলে আসবে 6t প্লাস 0, মানে 60 হয়ে যাবে শুধু। সো নিজেরা করবা এটা। সো এটা হচ্ছে মনে তোমার চেইন রুল। সো বলো ক্লাসটা কেমন লাগছে সবার, আজকের ক্লাসটা কেমন লাগছে সবার? এন্ড এটাই তোমার অন্তরীকরণের যতটুকু বেসিক দরকার ততটুকু শেষ করে দিবে। দেখো এই ক্লাসটা কিন্তু আমি চাইলে 2-3 পার্টে অনেকভাবে নিতে পারতাম, বাট আমার চেষ্টা থাকবে তোমাদের সময় নষ্ট না করে কম্প্যাক্টভাবে যতটুকু দরকার ততটুকু যেন শেষ করে দিতে পারি। আশা করি অনেক ভালো লাগছে। ঠিক আছে, সো ঠিক এইরকম ভাবে কম্প্যাক্ট আকারেই কিন্তু আমরা আমাদের ফিজিক্স ব্যাচে তোমাদের যা যা দরকার সবকিছু শেষ করব। আমার ক্লাসের একটা বিশেষত্বই হচ্ছে 26 ব্যাচ বা 25 ব্যাচের যারা আমার কাছে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবা, তারা একটা কথাই বলে যে ভাইয়া অনেক সময় নষ্ট করছি ফার্স্ট ইয়ারে, একটা অধ্যায়ের উপর প্রায় 2-3 মাস যাবৎ পড়ছি, 20-25টা ক্লাস টাস করে তারপরে অধ্যায় শেষ করছি। এত করে যেটা শেষ করলে যে সমস্যাটা হয়, তুমি যখন অধ্যায়টা পরবর্তীতে পড়তে যাবা, রিভিশন দেওয়া কঠিন হয়ে যাবে, কারণ কয়টা ক্লাস রিভিশন দিবা, কয়টা ক্লাস নোট রিভিশন দিবা। সো এত বেশি তোমার লেন্দি করার দরকার নাই। সো আমাদের ক্লাসগুলাতে, আমার কোর্সের ক্লাসগুলাতে একদম কম্প্যাক্ট আকারে তোমাদের শেষ করে দেবো, অর্থাৎ
দেখবা যে একটা অধ্যায়ের মধ্যে 6-7টা ক্লাস বা 8টা ক্লাসে তোমাদের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। সো খুবই কুইকলি সবার আগে তোমাদের অধ্যায়গুলো শেষ হবে। সো এর জন্য যেটা দরকার, তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনাটা করা দরকার, ঠিক আছে? আর বিশ্বাস করে, মানে আমার উপর বিশ্বাস রেখে এই কোর্সে যুক্ত হয়ে যাওয়াটা দরকার। সো যদি যুক্ত হতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে? সো সবাই যুক্ত হয়ে যাও। তোমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে এই কোডটা ইউজ করবা, স্পেশাল 200। এটা ইউজ করলে 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এবং 800 টাকা দিয়ে তোমরা সাইকেল ওয়ানে যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে? এই যে এই কোডটা আছে স্পেশাল 200, এই কোডটা ইউজ করবে এবং তাইলেই তোমরা 800 টাকা দিয়ে সাইকেলটাতে যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে? সো এটার জন্য তুমি কই যাবা? তোমার গুগল ক্রোমে যাবা বা যে কোনো জায়গাতে যে এইচএসসি ক্র্যাকার্স লিখবা। কি লিখবা? এইচএসসি ক্র্যাকার্স। জাস্ট ক্রোমে যেয়ে লিখবা এইচএসসি ক্র্যাকার্স। এই যে এইচএসসি ক্র্যাকার্স লিখে সার্চ করবা। এইচএসসি ক্র্যাকার্স, পটেটো ক্র্যাকার্স আছে না, এরকম এইচএসসি ক্র্যাকার্স সার্চ করলে এখানে চলে আসবে প্রথম ওয়েবসাইটটা। এটার কোর্স আছে যে তোমরা হচ্ছে এই যে এখান থেকে কোর্সটা নিয়ে নিবা। এনরোলে ক্লিক করবা, অলরেডি 19 জন ভর্তি হয়ে গেছে। সো এখান থেকে তুমি সাইকেল ওয়ানে ক্লিক করে তুমি তোমার কোডটা এখানে পেস্ট করবা, ঠিক আছে? কোডটা এখানে পেস্ট করবা, যেটা হচ্ছে স্পেশাল 200। অ্যাপ্লাই করবা, দেখবা যে 800 টাকা হয়ে গেছে। অনেকে কি করবা, এইখানে তোমার কোড অ্যাপ্লাই করার জায়গা পাবা না। শুরুতে এখানে কোড অ্যাপ্লাই করার জায়গা পাবা না, লগ ইন করা যদি না থাকে। সেক্ষেত্রে আগে এখানে ক্লিক করে লগ ইন করে নিবা, তারপর তুমি জায়গাটা পাবা, ঠিক আছে? কোড অ্যাপ্লাই করার জায়গাটা পাবা, আগে লগ ইন করে নিবা। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের সাথে খুব সুন্দর করে একদম স্পেশাল ভাবে তোমাদের শেষ করতে পারছি। অ্যান্ড নোটগুলা পোস্ট করার সময় আমার একটা স্ক্রিনশটও সাথে নিতে পারো। সো একটা পোস্ট দিচ্ছি, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। দাঁড়াও, চুলগুলো ঠিক করে নিই, ঠিক আছে? একটা তোমার নোটটার একটা থাম্বনেল বলতে পারো। তুমি যে নোটটা পোস্ট করবা বা ম্যাথগুলো পোস্ট করবা, সেটা একটা থাম্বনেল বলতে পারো। সো আমরা একটা পোস্ট দেই, চলো। ঠিক আছে, একটা স্ক্রিনশট তুলে তোমরা পোস্ট করে দিও। ওকে, সো টাটা, ভালো থেকো সবাই। দেখা হবে 2 নম্বর ক্লাসে। অ্যান্ড পরবর্তীতে আমাদের সাইকেলের ফিজিক্স ক্লাসগুলোতেও দেখা হবে। টাটা। অ্যান্ড এই জিনিসগুলো তোমাদের অনেক কাজে লাগবে তোমরা যখন ফিজিক্সের ভেক্টর ক্যালকুলাস বা এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে? টাটা।